আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ আই এম বিং অডিবল। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আমাদের আজকের ইন্টারেক্টিভ কেয়ারস এর ওয়েবিনারে স্বাগত। আমাদের আজকের ফ্রি ওয়েবিনারের টপিক হচ্ছে এমএল অপস প্রোডাক্ট লাইফ সাইকেল, এবং আমাদের আজকের ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন আরাফ মুস্তাফি ভাইয়া, হু ইজ কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যানালিস্ট আইডিটি অপারেশনস ফর বিএটি বাংলাদেশ। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস টুডে। স্পেশাল থ্যাঙ্কস টু ভাইয়া। ভাইয়া তো বিজি ডে এর মধ্যেও আমাদের জন্য সময় বের করেছেন, এন্ড টু অল অফ আওয়ার পার্টিসিপেন্টস অ্যাজ ওয়েল। আমি একটু ডিটেলস যদি বলি, আমাদের ওয়েবিনার চলাকালীন সময়ে আপনারা কাইন্ডলি আপনাদের অডিও এবং ভিডিওটা অফ রাখবেন। আপনাদেরকে কোয়েশ্চেন্স করার সুযোগ দেওয়া হবে আমাদের সেশনের শেষে, তখন আপনাদেরকে আনমিউটে পারমিশন দিয়ে দেওয়া হবে। ইউ ক্যান আস্ক ইউর কোয়েশ্চেন্স দেন। আপনাদের যদি মিনওয়াইল কোয়েশ্চেন করতে হয় তাহলে আপনারা চ্যাট বক্সে কোয়েশ্চেন্স গুলো লিখে দিবেন। আমরা চ্যাট বক্স থেকে আপনাদের কোয়েশ্চেন্স গুলো নিব। এবং আপনাদের যদি আজকের ওয়েবিনার রেকর্ডিং প্রয়োজন হয়ে থাকে তাহলে একটা গুগল ফর্ম দেওয়া হবে, কাইন্ডলি প্লিজ ফিল দ্যাট আপ। ওই গুগল ফর্ম ফিল করার পর আপনারা হচ্ছে 1-2 দিনের মধ্যে আমাদের ওয়েবিনার রেকর্ডিংটা পেয়ে যাবেন। আর তাছাড়া কোর্স ওয়েটের সব ডিটেলস এবং ওয়েবিনারের রেকর্ডিং এর ফর্ম লিঙ্কটা আমি চ্যাট বক্সে দিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস। আমি এখন আরাফ ভাইকে ফ্লোর হ্যান্ড ওভার করছি। আরাফ ভাই, ওভার টু ইউ। Thanks, Deepa. Hi, everyone. Just checking. Am I audible and is my screen visible? ইয়েস ভাইয়া। All right. I checked this as for the answer. So, hi, I'm Araf, and thanks for joining in this end of the day on your weekend for the ML of product life cycle. যেখানে আসলে আমরা একটু মোটামুটি আলাপ আলোচনা করব যে মেশিন লার্নিং অপারেশনসটা কি, কিভাবে ইটস কাইন্ড অফ আ লিটল বিট ডিফারেন্ট ফ্রম ডেভঅপস, এন্ড আমরা কি কি জিনিসটা মাথায় রাখবো। So just to make sure I'm actually capturing most of the interest of the audience, আমি জাস্ট একটা পোলের মতো দুটো কোশ্চেনের মতো আমি চ্যাটে দিচ্ছি, কাইন্ডলি একটু রিয়াক্ট করবেন। আমি জাস্ট বুঝে ট্রাই করছি আপনারা আসলে কারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, বা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড অ্যাজ ইন আপনি কখনো কোড করেছেন, আর কারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন। তো আমি দুইটা হচ্ছে কি মেসেজ দিচ্ছি চ্যাট বক্সের মধ্যে, কাইন্ডলি রিয়াক্টিং দোজ হচ্ছে টু। আমি এই দুইটা একটু চ্যাট দিয়েছি, আপনারা রিয়াক্ট করলেই হচ্ছে হবে। So, in the meanwhile, I just wanted to give a quick intro about me. আমাদের এই ওয়েবিনারটা আসলে হচ্ছে আমাদের ডেটা সায়েন্স এন্ড হচ্ছে কি মেশিন লার্নিং এর ক্যারিয়ার পাথের আন্ডারে। অলরাইট, সো a little bit about me. আমি আরাফ, এই মুহূর্তে কাজ করছি অ্যানালিস্ট আইডি অপারেশনস হিসেবে in BAT. I have actual experience of working in ACI as a machine learning engineer, and I also have worked as a blockchain engineer for Imali. And a small হচ্ছে গিয়ে amount of time I worked as a data scientist intern for Nestle Bangladesh. So আমরা যদি একটু স্টার্ট করি, আই থিঙ্ক অনেকগুলো আসলে রেসপন্স পেয়ে যাচ্ছি। সাম আর ফ্রম টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, লট অফ পিপল, এন্ড দেয়ার আর সাম পিপল ফ্রম নন টেকনিক্যাল, এন্ড অনেক হচ্ছে আপনার রেসপন্সও করছেন। আচ্ছা, আমরা ধরেন একটা ইউজ কেস নিয়ে আঁকাবো। কম বেশি যারা এখানে আছি, হোপফুলি উই হ্যাভ ইউজড উবার অর পাঠাও। তো উবার বা পাঠাও, আপনার কি করছেন? আপনি বাসায় নিচে দাঁড়াচ্ছেন, একটা কল দিচ্ছেন একটা সার্টেন প্লেসে যাওয়ার জন্য, এন্ড অ্যাপটা সেই সার্টেন দুইটা প্লেসের মধ্যে, লেটস সে আপনি হচ্ছে এই মুহূর্তে ঢাকার এ প্রান্ত আছেন, বি প্রান্তে যাবেন, আপনার একটা ভাড়া দেখাচ্ছে, একটা রাইডারের সাথে কানেক্ট করে দিচ্ছে, ইউ আর টেকিং দ্যাট রাইড, রাইট? আচ্ছা, তো আমরা যখন আসলে পাঠা বা উবারের যে অ্যাপটা বানাই, সেখানে আসলে আমাদের কি থাকে? আমরা কোড করি, একটা সফটওয়্যার চলে আসে। তো এই যে কোড করা সফটওয়্যারটাকে বানানো, দেন হচ্ছে কি যদি সফটওয়্যার কোনো ফিচারের মধ্যে সমস্যা হয়, এই পার্টটাকে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করা। ফর এক্সাম্পল, আপনার আসলে দেখা যাচ্ছে ইউজার লগ ইন করার ট্রাই করছে, লগ ইন হচ্ছে না। আপনি পাঠাওয়ের যদি এক্সাম্পল দিয়ে শুরু করি, আপনি পাঠাওয়ের পার্সেল হচ্ছে গিয়ে ইউজ করতে যাচ্ছেন, বাট নতুন একটা আপডেট আসছে ফ্রম হচ্ছে গিয়ে পাঠাওয়ের রাইট থেকে, সেই জন্য পাঠাও হচ্ছে আপনার পার্সেল কাজ করছে না। তো এই যে মনে করেন যখন কোনো একটা ইরোর আসছে, সেই ইরোরের বেসিসে আমরা কোড এন্ড হচ্ছে গিয়ে পুরো পার্টটাকে আবার রিডিজাইন করছি, দ্যাটস মাই ডেভঅপস। তো আমি কোড এন্ড সফটওয়্যার দুইটাকে নিয়ে হচ্ছে কাজ করছি। আচ্ছা, এমএল অপারেশনস যে কাজটা হয়, আমরা কোড করি, সফটওয়্যারটাকে ডেভেলপ করি, এরপর আমরা ডাটা দেখে আবার হচ্ছে গিয়ে কোডটাকে চেঞ্জ করা লাগবে নাকি সেই ডিসিশনটা নিই, তো ডাটার উপর বেস করে। আচ্ছা, এটার অ্যান্সারটা, এটা হচ্ছে একটা এক্সাম্পল কেমন হতে পারে। আহ যদি কখনো খেয়াল করে থাকেন যে যখন বৃষ্টি পড়ে, পাঠাও বা উবারের হচ্ছে আপনার ভাড়া কিন্তু বেড়ে যায়, রাইট? আচ্ছা, এইটা কেন হয়? বিকজ আমার আসলে সিস্টেম গুলো তখন আসলে বোঝার ট্রাই করি, ওয়েদার যদি হচ্ছে ডিমান্ড চেঞ্জ হচ্ছে, তো আমার যে ডেটা ইনপুট গুলা থাকে সিস্টেমের মধ্যে, সেখানে এই ডাটার মধ্যে সফটওয়্যার যে আউটপুটটা দিবে, সেখানে ডেটা হিসেবে সে ওয়েদারকে হচ্ছে আপনার ইনপুট হিসেবে নিচ্ছে।
তো যখনই কোনো ওয়েদারের হচ্ছে আপনার ভ্যারিয়েশন হচ্ছে সে বিশ্বে বেসিসে সে কিন্তু প্রাইসটাকে বাড়ায় বা কমায়। আবার যখন ধরেন কোন একটা সার্টেন এরিয়া থেকে অনেকগুলো বেশি ডিমান্ড ক্রিয়েট করা হচ্ছে, অনেকগুলো মানুষ রিকোয়েস্ট করতেছে, সেখানে অটোমেটিক্যালি সে প্রাইস বাড়ায় দেয়। যেমন ধরেন কখনো যদি পহেলা বৈশাখ বা হচ্ছে ঈদের সময় আপনি বের হন, দেখবেন যে কোনো একটা গ্যাদারিং থেকে আপনি বের হওয়ার ট্রাই করতেছেন, অনেকগুলো মানুষ একটা জায়গা থেকে রিকোয়েস্ট করতেছে, সেখানে সে প্রাইস অলরেডি বাড়ায় দেয় এবং বলছে যে দ্য প্রাইস উইল ইনক্রিজ বেসড অন দ্য ডিমান্ড। আচ্ছা, এমএল অপস, এই যে এই জিনিসটা যে আমরা করছি, কোড করছি, ডেটা দেখছি, ডেটার বেসিসে সফটওয়্যার বিভিন্ন ফিচারগুলোকে আমি চেঞ্জ করছি, দ্যাটস মাই এমএল অপস। আচ্ছা, আমার যেহেতু আজকে এখানে বেশ নন টেকনিক্যাল এবং টেকনিক্যাল মানুষজন আছে, দুই চারজনই, আমি ট্রাই করবো আসলে ইউজ কেস দিয়ে আগাতে। আমরা হয়তো আজকে কোড কোনো দেখাবো না এখানে, কারণ দেখা যাবে যে দেন 50% অফ দ্য পিপল হু জয়েন ইন দ্য সেশন উইল নট বি এবল টু ফলো থ্রু দোজ এক্সাম্পলস। সো সেই পার্সপেক্টিভ থেকে উই উইল অ্যাকচুয়ালি ওনলি ফোকাস অন দ্য টেকনিক্যাল, নন টেকনিক্যাল বেস, মানে ইউজার এক্সপিরিয়েন্স এন্ড হচ্ছে কি 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 জিনিস নিয়ে আমরা এগুলোকে ফোকাস করবো। তো আচ্ছা, এমএলঅপস আসলে কি করে সেটা, মেশিন লার্নিং, একটু আগে যেটা বললাম ডেভঅপস, এবং ডেটা যেহেতু বারবার আপনার একটা ইনপুট হিসেবে কাজ করছে, তো ডেটা ইঞ্জিনিয়ারিংটাকেও সে একসাথে কম্বাইন করছে। আমরা এনশিওর করি প্রোডাকশন গ্রেড রিলায়েবিলিটি অফ মেশিন লার্নিং সিস্টেম। আচ্ছা, প্রোডাকশন গ্রেড রিলায়েবিলিটি ব্যাপারটা কি? দেখেন, আপনি যখন আসলে ডেটা সায়েন্টিস্ট কাজ করেন, আপনাদের সামনে নর্মালি যারা এই মুহূর্তে ইউনিভার্সিটিতে আছেন বা মাত্র আপনার ক্যারিয়ার শুরু করেছেন, নর্মালি কি হয়, উই আর গিভেন সাম সর্ট অফ ডেটা, আর আমাদের অ্যানালাইজ করে বের করতে হয় যে প্রোডাক্টের প্রাইসিং কেমন হওয়া উচিত, বা আমার হচ্ছে গিয়ে সার্টেন কিছু অ্যাক্টিভিটিজ অ্যাকশন কেমন হওয়া উচিত। তো ওয়ান অফ অ্যাসেসমেন্ট করা কিন্তু খুব একটা ডিফিকাল্ট না। আপনাকে হচ্ছে বলা হচ্ছে কিছু ডাটা দেওয়া আছে যে কম্পিটিশনের প্রোডাক্টের প্রাইস এবিসি, আমি আসলে কোন প্রাইসে প্রোডাক্ট লঞ্চ করবো, আপনি ওয়ান অফ আসলে অ্যাসেসমেন্ট করে দিয়েই দিতে পারেন। কিন্তু যখন আপনি আসলে একটা জিনিসকে প্রোডাকশন লেভেল আপনি লঞ্চ করছেন, সেই মোমেন্টে কিন্তু আমাকে প্রতি মুহূর্তে দেখতে হচ্ছে, কারণ কম্পিটিশনের প্রাইস বাড়তেও পারে কমতেও পারে। যেমন ধরেন আপনি যদি ডিমের ব্যবসা করতে চান, ডিমের দাম কিন্তু প্রতিদিন হচ্ছে গিয়ে বাড়তেছে এবং কমতেছে, এবং আপনি যদি আসলে চাল ডাল ডট কম এর মতো যে প্রতিদিন হচ্ছে গিয়ে সবচেয়ে কম টাকায় দিন দেওয়া ট্রাই করেন, আপনাকে জানতে হবে ঢাকা শহরে কোন কোন জায়গার মধ্যে কত টাকায় ডিম বিক্রি করা হচ্ছে, বা ঢাকার বাইরে জেলা শহরে কত টাকায় ডিম বিক্রি করা হচ্ছে, এবং অফকোর্স আপনাকে প্রফিটও রাখতে হবে। তো প্রোডাকশন গ্রেড যখন আমি রিলায়েবিলিটি রাখতে চাই, আমাকে আসলে প্রতি মুহূর্তে দেখতে হবে আহ কোন জায়গায় ডিমের প্রাইস কত। সো আমি যদি এমন হয় যে আমার কিছু ইনপুট ফিল্ড আছে, যে ফিল্ড থেকে আসতেছে যে এই মুহূর্তে ঢাকায় ডিমের দাম কত, চিটংয়ে ডিমের দাম কত, আপনার সিলেটে ডিমের দাম কত, কেউ ভুলে 1 টাকা ইনপুট দিয়ে দিল, এবং আপনি যদি আসলে কখনো মডেলের হচ্ছে গিয়ে মানে এভাবে করে ডিজাইন করে রাখেন, সবচেয়ে লোয়েস্ট যে হচ্ছে গিয়ে টাকাটা দেওয়া হবে তার চেয়ে মাত্র 1 টাকায় বেশি আমি ডিম দিব। একটা মানুষ ভুল অ্যানুয়াল ইনপুট দিল, আপনার দেখা যাচ্ছে সিস্টেম তখন 2 টাকায় ডিম বিক্রি করা হচ্ছে চাল ডাল ডট কমে, এরকম টাইপের একটা মেসেজ দিয়ে দিচ্ছে। তো প্রোডাকশন গ্রেড রিলায়েবিলিটি এনশিওর করা বেশ বড়সড় একটা রিস্কের ব্যাপার, এবং সেটা হচ্ছে কি বেশ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এন্ড আমাদেরকে আসলে কন্টিনিউয়াস মনিটরিং করতে হয় এবং আপডেট হচ্ছে গিয়ে করতে হয় মডেলগুলোকে ফর হচ্ছে গিয়ে সাস্টেইন পারফরমেন্স। আচ্ছা, এটা ব্যাপারটা হচ্ছে কেমন, এই যে ধরেন একটু আগে যে চাল ডালের যে এক্সাম্পল দিচ্ছিলাম, আমাকে প্রতি মুহূর্তে চেক করে দেখতে হবে যে ডিমের দাম কেমন, কোন জায়গার মধ্যে যদি মানে বাড়ে বা কমে সেটাকে দেখতে হবে। আবার আমাদের মধ্যে দেখেন, ইউজার যারা আমরা আছি, প্রথম এক্সাম্পলটা ব্যাক করছি, উবার বা পাঠাও বা সহজ বা ওভাই, আমরা কিন্তু যারা একটু স্মার্ট ইউজার তারা কি করে, প্লেস এ থেকে বি তে যাবে, সাথে সাথে সে 4-5টা অ্যাপ খুলে প্রাইসটাকে বোঝার ট্রাই করে যে কোথায় আসলে প্রাইস কম, যেটাতে প্রাইস কম সে সেটাতে আসলে রাইড নেওয়ার ট্রাই করে, আনলেস আপনি একটা সার্টেন অ্যাপের প্রতি অনেক লয়াল। তো সেই মোমেন্টে আপনাকে কিন্তু কন্টিনিউয়াস মনিটরিং করতে হচ্ছে। আপনি যদি হচ্ছে আজকে নতুন একটা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন, লেটস সে উঠাও, উঠাওয়ের হচ্ছে আপনি হেড অফ অপারেশন হচ্ছেন, আপনাকে দেখতে হবে কে কত প্রাইস দিচ্ছে, আপনি কি তার চেয়ে সবচেয়ে বেশি কম প্রাইস দিচ্ছেন নাকি। তো কন্টিনিউয়াস মনিটরিং করা দরকার, এবং কখনো যদি এমন হয় যে কোনো অ্যানোমালি আসতেছে, সেটার জন্য আপনার আপডেট করতে হবে, আপনার সিস্টেম কোন একটা সার্টেন জায়গায় ব্রেক করতেছে, সেগুলোকে মানে সিস্টেম আপনার বায়াস হয়ে যাচ্ছে, সেই আপডেট গুলো হচ্ছে করা উচিত সাস্টেন পারফরমেন্সের জন্য। তো MLOps কেন ইম্পর্টেন্ট? এটা আসলে অটোমেটিং দ্য রিট্রেনিং অফ মডেলস এন্ড মনিটরিং মডেলস ইন প্রোডাকশন। আপনি যখন প্রথম এই প্রাইসিং এর অ্যাপ্লিকেশনটা বানাচ্ছেন, আপনি অলওয়েজ বানিয়েছেন আমার ডিস্টেন্সের উপর, এ থেকে বিতে যাব প্রতি কিলোমিটার হচ্ছে কি আপনি
5 টাকা করে চার্জ করবেন, 10 কিলোমিটার আসছে, আপনার মডেল 50 টাকা দেখাচ্ছে। বাট আজকে বৃষ্টি হচ্ছে, আপনি জানেন বৃষ্টির দিন হচ্ছে কি রিক্সাওয়ালারা যেভাবে দাম বাড়ায় ফেলে, তো পাঠাওয়ালারাও যারা হচ্ছে গিয়ে বা আপনার নতুন অ্যাপ্লিকেশন উঠাও যারা ইউজ করবে, তারা আসলে চাবে হচ্ছে না আমি 50 টাকায় যাবো না, এটা 100 টাকায় যাবো, তাহলে সেভাবে করে নতুন করে রিট্রেন করতে হবে মডেলগুলোকে, রাইট? আমাকে তখন এই যে বৃষ্টির যে ইম্প্যাক্টটা সেটাও রাখতে হবে। তো এই পার্টটাকে অটোমেট করা হয়। একটা ফান ফ্যাক্ট, 30% of the ML models fail in production due to the operational challenge. ডাটা সায়েন্টিস্টরা মডেলটাকে এক্সপেরিমেন্ট করে, তারা মডেলটাকে বানায়, বাট যখন আসলে প্রোডাকশন লেভেলে যায় তখন সে 30% অফ দ্য এমএল মডেল ফেল করে, কারণ বিভিন্ন অপারেশনাল চ্যালেঞ্জ হয়। আচ্ছা, একটা কোয়েশ্চেন ফর এভরিওয়ান, কি কি টাইপের অপারেশনাল চ্যালেঞ্জ হতে পারে একটা যখন হচ্ছে মেশিন লার্নিং মডেলকে আমি ডিপ্লয় করতে চাই? আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। যেমন কয়েকটা ফুড ফর থট দিতে পারি। অপারেশনাল চ্যালেঞ্জ হিসেবে এমন হতে পারে যে আপনি উঠাওয়ের এক্সাম্পল যেটা আমরা বলছিলাম, এ থেকে বিতে যাবেন, আপনি ইনপুট দিলেন, আপনার হচ্ছে গিয়ে মডেল রেসপন্স করতে টাইম নিল 5 থেকে 10 সেকেন্ড। মানুষজন তো 5 থেকে 10 সেকেন্ড ওয়েট করবে না। তো মডেল রেসপন্স টাইম বেড়ে যাচ্ছে, এই জন্য ফেল হতে পারে। আপনি যখন বানাচ্ছেন, আপনি এমন ভাবে ডিজাইন করেছেন আপনার সিস্টেমকে যেন হচ্ছে অলওয়েজ মানে 5 Mbps লাইন আপনার ভাবে রাখতে হবে, বাট মানুষজনের এমবি মানে সে যে অপারেটর ইউজ করতেছে সেখানে আপনার অত ভালো ইন্টারনেট নাই, আপনার সিস্টেম ভালো মতো সেই কাজ করতে পারতেছে না, ঠিক মতো ডাটা পাচ্ছে না। তো সেই মোমেন্টে হচ্ছে গিয়ে ফেল করতে পারে। আপনি বানাচ্ছেন হচ্ছে এমন ভাবে সিস্টেমটা যেটা একসাথে ম্যাক্সিমাম 100টা রাইডে হচ্ছে গিয়ে সিস্টেম ক্যালকুলেশন করতে পারে, বাট আপনার এই মুহূর্তে ইউজার আছে 150 জন, তো 50 জন বেড়ে গেছে, এই অবস্থায় কিন্তু ফেল করতে পারে। এনিথিং এলস ফ্রম এনিওয়ান? আই টেক দ্য সাইলেন্স এজ এ নো। সো ট্রেডিশনাল যদি মেশিন লার্নিং আমি অ্যাপ্রোচগুলোকে দেখি, সেটা আসলে নর্মালি কি হয় দেখেন, আপনার ইন্ডিভিজুয়াল সাইন্টিফিক অ্যাপ্রোচ এক্সপেরিমেন্ট হিসেবে আগায়, যেটা ক্যারিড আউট ইন আইসোলেশন বাই ডাটা সাইন্টিস্ট। আমার ডাটা সাইন্টিস্টরা আসে, তারা আসলে ইন্ডিভিজুয়াল কিছু এক্সপেরিমেন্ট করবে, সেটার বেসিসে ট্রেডিশনাল মেশিন লার্নিং নিয়ে তারা একটা মডেল বানায়, বলছে যে দেখো দিস ইজ মাই হচ্ছে গিয়ে মেশিন লার্নিং মডেল। বাট কখনো কিন্তু একটা জায়গায় আমরা দাঁড়ায় থাকি না, রাইট? বিকজ যখন আসলে এমএল মডেলস বিকাম এ পার্ট অফ রিয়েল ওয়ার্ল্ড সলিউশন, উই নিড টু মেক দেম মোর ইজিলি অ্যাক্সেসিবল, রিপ্রোডিউসিবল এন্ড কোলাবোরেটিভ। ওপেন এআই এর চ্যাট জিপিটি, আমরা অনেকগুলো আপনার এক্সাম্পল দেখলাম, সে স্ট্রবেরির হচ্ছে গিয়ে 3টা আর কে কাউন্ট করতে পারতেছে না। তো অফকোর্স ওপেন এআই পরবর্তী কিছু প্যাচ সলিউশন ডেভেলপ করেছিল, বাট প্রথম যে মডেলটা ছিল সেখানেই যদি চ্যাট জিপিটি দাঁড়িয়ে থাকতো, আমরা কিন্তু পরবর্তীতে স্ট্রবেরিটির 3টা আর সেটা কিন্তু ক্যালকুলেশন করে সে বের করে আনতে পারতো না। তো সিমিলার ওয়েতে আপনি যখন একটা মেশিন লার্নিং মডেলকে লঞ্চ করবেন, আপনাকে যেটা মাথায় রাখতে হবে যে দেয়ার আর ডিফারেন্ট হচ্ছে গিয়ে ইউজ কেস অ্যান্ড কর্নার কেস সিনারিও। প্রবলি যেই ডাটার জন্য আপনার মডেল রেডি না, তো সেগুলোকে আপনার হচ্ছে গিয়ে মেকিং দ্য মোর অ্যাক্সেসিবল অ্যান্ড রিপ্রোডিউসিবল। অ্যান্ড প্রোডাকশন মডেল রাইজ দিস নিউ চ্যালেঞ্জ, যেটা হচ্ছে কি ডাটা সায়েন্টিস্ট, ডাটা ইঞ্জিনিয়ার, প্রোডাক্ট ম্যানেজার, কমপ্লায়েন্স অফিসার, সবার সাথে একসাথে বসে কাজ করতে হবে। আচ্ছা, অ্যানাদার কোয়েশ্চেন, আপনারা আনমিউট করে একটু কথা বলতে পারেন যে আমার কমপ্লায়েন্স অফিসার কেন লাগছে একটা মেশিন লার্নিং মডেল ডিপ্লয় করার জন্য? শিফা, মানুষজন কি কিছু আনমিউট পারমিশন দেওয়া আছে? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ জি ভাই, শোনা যাচ্ছে। আমি আনমিউট পারমিশন দিয়ে দিয়েছি পার্টিসিপেন্টদের। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রথমকার প্রশ্নটা বুঝতেই পারিনি ভাইয়া, আর দ্বিতীয় প্রশ্নটাও বুঝতে পারি নাই। আসলে উত্তর করব কি আর? আপনার কথাগুলো একটু বুস্ট বেশি মনে হচ্ছে, আহ, একটু মোটা সাউন্ড মনে হচ্ছে। সমস্যা নেই। আচ্ছা, এখন কি বেটার শোনা যাচ্ছে এখন?
হ্যাঁ, শোনা যাচ্ছে এখন। জি ভাইয়া। আচ্ছা, ওকে। না, আমার কথা ছিল ভাইয়া, দেখেন, আমরা যখন একটা মেশিন লার্নিং মডেলকে লঞ্চ করছি, আমাদের ডেটা সায়েন্টিস্ট থাকে, ইঞ্জিনিয়ার থাকে, প্রোডাক্ট ম্যানেজার থাকে, আর কমপ্লায়েন্স অফিসার থাকে, সবাইকে সাথে কাজ করতে হয়। কমপ্লায়েন্স অফিসার যে আসলে লিগাল নিয়ে কাজ করে, তার কাজটা কি একটা মেশিন লার্নিং অপারেশন মডেলে? ও আচ্ছা, সে হয়তো আইনের বিষয়টা দেখে ভাইয়া, আইনের বিষয়গুলো দেখে ইঞ্জিনিয়ারদেরকে সেটা আচ্ছা, জানাইলে। আইনে কি বিষয়গুলো দেখে ভাইয়া, বা আপনি ঠিক পথে আগাচ্ছেন, কি দেখতে পারে? উম, এটা বিশদ হয়তো আপনি ভালো বলতে পারবেন। আমার ধারণা যে এই মেশিন লার্নিং এর বিষয়ে যে আহ, আইনি জটিলতাগুলো তৈরি হতে পারে, বা প্রোডাক্টের বিষয়গুলো, এগুলো পারচেস বা সেল করার জন্য যে বিষয়গুলো হয়তো দেখার, বা অনলাইনে ভার্চুয়ালি যে নিয়মগুলো আছে, এই বিষয়গুলো হয়তো ওনার কাজ হতে পারে। আমি ধারণাতেই বলছি ভাইয়া। আচ্ছা, তো ধরেন আপনি ভাই অনেকটুকু হচ্ছে কি রাইট পথে আগাচ্ছেন। ইমতিয়াজ ভাই বলছিলেন যে ডাজ দ্য কমপ্লায়েন্স অফিসার অ্যাক্ট এজ অ্যান অডিটর। ভাই, অডিটরের পার্টটা না, অডিটর আসলে যে কাজটা করে, তারা তো আসলে দেখেন একটা মডেল হচ্ছে যখন ডিপ্লয় বা ডেভেলপ করা হচ্ছে, সেই মোমেন্টে যে যে চেক অ্যান্ড ব্যালেন্স গুলো করার কথা সেগুলো হচ্ছে নাকি। কমপ্লায়েন্স অফিসারের কাজটা কি, যেমন ধরেন কালকে যদি আমরা একটা নতুন আইন প্রণয়ন করি বাংলাদেশের জন্য, বাংলাদেশে যেই যেই এআই বানানো হবে, সে এআই এর ডাটা বাংলাদেশের বাইরে রাখা যাবে না। আপনি যাই করবেন বাংলাদেশের ভিতরেই রাখতে হবে। ধরেন হাইপোথেটিক্যালি একটা হচ্ছে আপনার এরকম ভাবে বানানো হলো, সেই মোমেন্টে তাহলে হচ্ছে তখন কমপ্লায়েন্স অফিসার যারা আছে, তাদের কিন্তু হচ্ছে দেখতে হবে যে আমার যে এআইটা বানানো হচ্ছে সেটা বাংলাদেশের সার্ভারে হচ্ছে গিয়ে ডাটাগুলোকে ট্রেন করা হচ্ছে, আমি সেগুলোকে বাংলাদেশের বাইরে রাখতেছি না। এইটা একটা হচ্ছে একটা চ্যালেঞ্জ আসতে পারে। সেকেন্ড চ্যালেঞ্জ, যেমন ধরেন অনেক সময় আমাদের কিন্তু ফেসিয়াল রিকগনিশনের মানে ফিচার গুলো ইউজ করা হয়, তাই না, অ্যাপ্লিকেশন গুলোতে, কেওয়াইসি বা নো ইওর কাস্টমার সেসবের জন্য। কখনো যদি এরকম টাইপের একটা সিচুয়েশন আসে যে আমার হচ্ছে গিয়ে ফিমেল যারা এমপ্লয়ি বা ফিমেল যারা ইউজার, তাদের আসলে ডাটা কোনোখানে স্টোর করে রাখা যাবে না, এটা যদি এভাবে করে রাখা হয় তাহলে সেই মোমেন্টে আমার মানুষজনের ইমোশনস হার্ট হচ্ছে, তারা হচ্ছে গিয়ে ফিল করছে যে তাদের প্রাইভেসি ভায়োলেট করা হচ্ছে, ফিমেল যারা ইউজাররা। তো সেসব জায়গার মধ্যে তখন আমাদেরকে আসলে একসাথে বসে দেখাতে হয় ডাটা কোথায় স্টোর করা হচ্ছে, কতটুকু ডাটা আমরা রাখতেছি, কোন ডাটা আমরা রাখতেছি না। তো এই জন্য কমপ্লায়েন্স অফিসারও একটা ইম্পর্টেন্ট পার্ট হিসেবে থাকে। জি ভাইয়া, খুব সুন্দরভাবে বুঝালেন ভাইয়া, ভালো লাগলো। ওকে ভাইয়া। থ্যাংক ইউ দুলাল ভাই। সো Thank রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনে যেহেতু আমার প্রত্যেক মুহূর্তে ডাটাগুলো কনস্ট্যান্টলি চেঞ্জ হয়, ঠিক আছে। আচ্ছা, কনস্ট্যান্টলি চেঞ্জ হয় বলতে কি, ধরেন এই যে শুরুতে যে বলতেছিলাম এ থেকে বি স্থানে যাবে। তো ধরেন আপনি ঢাকা শহরের এক মাথা থেকে আরেক মাথায় আসবেন, আপনি উত্তরা থেকে যাত্রাবাড়ি আসবেন। এই যে উত্তরা থেকে যাত্রাবাড়ি আসার জন্য এখন ইউজার কত টাকা খরচ করতে রাজি আছে? আপনি যদি এমন একটা মডেল বানাচ্ছেন যেটা বলতেছে উত্তরা থেকে যাত্রাবাড়িতে উঠাও সার্ভিসে আমার মানুষজন 400 টাকা খরচ করতে রাজি আছে, আপনি মডেল বানায় ছেড়ে দিলেন, বাট যখনই 400 টাকা দেখাচ্ছে মানুষজন দেখা যাচ্ছে 400 টাকা দেখতেছে, দেখার পরে আর ইউজ করতেছে না। আপনি দেখতেছেন যে আপনার মেশিন লার্নিং মডেল প্রতি মুহূর্তে 400 টাকা আউটপুট দিচ্ছে, আপনার উঠাও অ্যাপ্লিকেশনে আপনি 400 টাকা দেখাচ্ছেন, বাট ইউজার সেটা ইউজ করতেছে না। তখন কিন্তু আপনার পরবর্তীতে মডেল নিয়ে বসা লাগবে যে এটা যে 400 টাকা বলতেছে, তাহলে কি আমি কি কম দেখালে মানুষজন আসবে, নাকি আমার আসলে দাম হচ্ছে গিয়ে আরো কিছু কমাতে হবে। তো কতটুকু কমাবেন? আপনি যদি এবার 100 টাকা দেখানো শুরু করেন, বাট আপনি জানেন আপনার রাইডাররা তখন রাইড দিতে রাজি থাকবে না, রাইট? তো আপনি দেখাচ্ছেন যে উত্তরা ঢাকার এক মাথায়, যাত্রাবাড়ি আরেক মাথায়, আপনি উত্তরা থেকে যাত্রাবাড়ি আসার জন্য মাত্র 100 টাকা। অনেক মানুষজন তখন হচ্ছে রাইড নিতে আগ্রহী, আবার রাইডাররা তখন রাইড দিতে আগ্রহী না, কারণ তারা যদি আসলে কন্ট্রাক্টে চলে যায় এর চেয়ে হচ্ছে কি বেশি টাকা তারা যেতে পারবে। তো এভাবে করে আমার মডেলগুলোকে প্রতি মুহূর্তে রিট্রেন করতে হবে, বিকজ আপনি তো আসলে কতজন ওই মানুষের কথাবার্তা বলবেন। এখন আরেকটা অপশন হতে পারে কি, যে আচ্ছা ভাইয়া আমরা যদি হচ্ছে গিয়ে উত্তরার এখানে কয়েকজন মানুষজনকে দাঁড়া করে রাখি, তারা প্রতি মুহূর্তে প্রশ্ন করবে যে ভাই আপনি যদি যাত্রাবাড়ি যেতেন কত টাকা দিয়ে আপনি যেতে যেতেন। সেটা আমি রাইডারদেরকেও প্রশ্ন করতেছি, এই প্রশ্নটা আমি আবার করতেছি আমার ইউজারদেরকেও। তো এটা কিন্তু আবার লস অফ হচ্ছে টাইম। তো আমরা আসলে প্রতি মুহূর্তে সিস্টেম গুলাকে রিট্রেন করা বা নতুন করে বানানো এবং সবগুলোকে রিবিল্ড করতে হবে। এই যে ফিচার ড্রিফট, আচ্ছা ফিচার ড্রিফট জিনিসটা কি, আমার যে আউটপুট দেওয়ার কথা সে আউটপুট দিচ্ছে নাকি।
ধরেন আমার এই মুহূর্তে এআই মডেলটার আউটপুট দেওয়ার কথা যে সে আমাকে যখন 100 কিলোমিটার ডিস্টেন্স দেখাবে সে আমাকে প্রাইস দেখাবে 4,000 টাকা। 100 কিলোমিটার কি হতে পারে না ঢাকার বাইরে যেগুলো আমরা ইন্টারসিটি ট্রাভেল করি। বা সে যদি আসলে 4,000 টাকা না দেখায় 400 টাকা দেখায় তাহলে তো সমস্যা। তো অনেক জায়গায় হচ্ছে দেখা যাচ্ছে আমি কাভার করতেছি অনেকগুলো ইউজ কেস, বাট কমাতে গিয়ে সে এত বেশি কমায় ফেলছে আমি তখন ওই অ্যাপ দিয়ে আমি নতুন ইউজার পাচ্ছি না। সেগুলো কিন্তু সমস্যা হয়ে যাবে। তো বিজনেস এন্ড রেগুলেটরি রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে গিয়ে ক্যান চেঞ্জ র্যাপিডলি, রিকোয়ার মোর ফ্রিকুয়েন্ট রিলে সাইকেল। এই জন্য আমাদের আসলে এমএল অপস লাগে। যখন আপনি একটা মেশিন লার্নিং বা এআই মডেল বানান সেটাকে আসলে মানুষজনের কাছে লঞ্চ করার জন্য। আচ্ছা, পিপল অফ এমএল অপস কি কি টাইপের মানুষ আমার লাগতে পারে? একটা হচ্ছে এমএল অপস মেনটেন করার জন্য, যেমন ডেভঅপস এর জন্য আমাদের কি লাগে? ডেভঅপস এর জন্য লাগে কি, আমার একটা ডেভেলপার লাগে, আমার একটা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার লাগে বা অপারেশনস ইঞ্জিনিয়ার লাগে। এমএল অপস এর জন্য কি কি লাগতে পারে? আপনারা আনমিউট করে বলতে পারেন ভাইয়া, মানে ইটস কমপ্লিটলি ওকে। আই ডোন্ট ওয়ান্ট দিস ক্লাস টু বি লাইক শুনে গেলেন, আপনারা কিছু প্র্যাকটিস করলেন না বা নিজেরা জানলেন না। তো যেহেতু কষ্ট করে 1 ঘন্টা টাইম এখানে ওয়েস্ট মানে আমাদের সাথে কাটাচ্ছেন, why don't you just হচ্ছে গিয়ে try to think of some of the answers and options? আর টু অল অফ আওয়ার পার্টিসিপেন্টস, আমি আনমিউট করার পারমিশন দিয়ে দিয়েছি। আপনি আনমিউট করে চাইলেও আপনাদের অ্যান্সার গুলো দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমার মনে হয় এক্ষেত্রে আপনার প্রথমে ডেভেলপার লাগবে, হুম একজন হুম। ডাটা সায়েন্টিস্ট লাগবে, আচ্ছা আর আর মেবি এখানে কিছু এআই স্পেশালিস্ট লাগবে। তো এখানে ডাটাগুলোর সাথে সফটওয়্যারের সাথে আপনার একটা কানেকশন করবে, আর একজন ডেভঅপস ইঞ্জিনিয়ার লাগবে আচ্ছা প্রজেক্টটা করানোর জন্য মেবি। আচ্ছা, ওকে, দ্যাটস কারেক্ট সবুজ ভাই। আর আচ্ছা, আপনারা যদি আনমিউট করে কথা না বলে আমি কিন্তু হচ্ছে গিয়ে র্যান্ডম হচ্ছে গিয়ে যাদের চ্যাট চ্যাট দেখবো, কারণ নাম পছন্দ হলে আমি ডাক দিয়ে হচ্ছে বলতে পারি যে ভাই আপনি আনমিউট করে কথা বলেন। দ্যাটস অ্যানাদার অপশন আই হ্যাভ ফর মি। জি ভাইয়া, ঠিক আছে। আমি তো ওরকম কিছুই বলতে যাচ্ছিলাম। আমারটা হয়তো সেম ভাবে যেত, একটু ভিন্ন ভাবে। যেরকম আমরা প্রাথমিক ধারণা থেকে যতটুকু জানতে পেরেছি, ডাটা প্রসেসিং এর জন্য প্রায় 4 রকম ধাপ পার করতে হয়। আহ, যেরকম ক্লিনিং করা, প্রসেসিং করা, সেগুলো প্রসেসিং করা, তারপর যে আচ্ছা ভিজুয়ালাইজেশন আছে, ভিজুয়ালাইজেশন গুলো করতে হয়, এক্সেলেশন মূলত এই বিষয়গুলো হয়তো হতে পারে। আপনি ক্লিয়ার করবেন। আচ্ছা, থ্যাংক ইউ দুলাল ভাই। আই থিঙ্ক শরীফ হচ্ছে কমেন্টে বলছিলেন যে ডাটা সায়েন্টিস্ট, ডেভঅপ, ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ম্যানেজার, ডোমেন ইঞ্জিনিয়ার এটসেট্রা। টু সাম এক্সটেন্ট রাইট। আচ্ছা, আমি যদি একটু কুইকলি দেখাই দিই, these are some of the হচ্ছে কি roles I probably need for people of ML ops। আচ্ছা, ডেটা সায়েন্টিস্ট আমরা বুঝতেছি, সে আসলে দেখে বুঝতে পারবে যে আমার এই মুহূর্তে কোন ডেটার জন্য কি আউটপুট গুলো আসতেছে। তো ডেটা গুলো আমার ডেটা ইঞ্জিনিয়ার লাগবে, যেন আমার ডাটা ওয়্যার হাউস থেকে ঠিকঠাক মতো সিস্টেমে ডাটাগুলো টাইমলি যায়। আমার মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার লাগবে, সেজন্য মেশিন লার্নিং যে মডেলগুলো বানানো হবে সেটার স্কেলেবিলিটি যেন দেখতে পারে। আমার ডেভঅপস ইঞ্জিনিয়ার লাগবে, সেজন্য বুঝতে পারে কোন মুহূর্তে নেটওয়ার্কের কি অবস্থা বা আমার এই মুহূর্তে ইনফ্রাস্ট্রাকচারের কি অবস্থা, এন্ড হচ্ছে গিয়ে আমার যদি কোডের হচ্ছে গিয়ে কোনো চেঞ্জ করা লাগে সেগুলো যেন হচ্ছে গিয়ে সে বুঝতে পারে। আচ্ছা, প্রোডাক্ট ম্যানেজার কেন লাগে? বিকজ দেখেন আসলে একটা প্রোডাক্ট কিভাবে করে কাজ করতেছে সেটা কিন্তু একটা অনেকটা বড় ওনারশিপ থাকে প্রোডাক্ট ম্যানেজারের কাছে। তো প্রোডাক্ট ম্যানেজার আমার লাগে, আমার বিজনেস ওনার লাগে, বিকজ দিন শেষে যে কোনো মেশিন লার্নিং মডেল বলেন বা যে কোনো একটা এআই মডেল বলেন সেগুলো একটা বিজনেস প্রবলেম সলভ করে। ঠিক আছে, কালকে দেখেন এই যে মাত্র হচ্ছে কি ডিমের দামের যে হচ্ছে মডেলটা কথাবার্তা বললাম, আপনি চাইলে কিন্তু হচ্ছে কি কালকে একটা মেশিন লার্নিং মডেল বানাইতে পারবেন যে মানুষজন হচ্ছে গিয়ে চেহারার ছবি দেখে বলে দিবে যে তার মাথায় কতগুলো চুল আছে। থাকতে পারে ভাইয়া, মানে ডোন্ট গেট মি রং, ইটস মাই সাউন্ড ফানি, বাট সেটা কি আসলে কোনো বিজনেস প্রবলেম এখন সলভ করতেছে আমাদেরকে? আমাদের যদি মাথার মানে চেহারা দেখে মুখে হচ্ছে গিয়ে মাথার চুলের সংখ্যা বলা যায়, সেটা ডাজন্ট অ্যাকচুয়ালি নেসেসারিলি মিন যে এনি হেল্প আমাদেরকে করতেছে। সো বিজনেস প্রবলেম যদি আমরা সলভ করি, তো বিজনেস প্রবলেমটা নর্মালি যে কোনো কর্পোরেট বা বিজনেস জায়গাগুলো থেকে একটা বিজনেস ওনার এসে নিয়ে আসে। সেজন্য বিজনেস ওনার ইজ অলসো পার্ট অফ দ্য এমএল অফ। সে কিন্তু নর্মালি মনে করেন
ইউজার হচ্ছে গিয়ে কত রেভিনিউ আসতেছে, আমার হচ্ছে গিয়ে কতজন মানুষজন হচ্ছে ইউজ করতেছে, এইসব জিনিসপত্র জানতে চাই এবং সেগুলো ডিরেকশন দেয়। আর লাস্টে আইটি কেন লাগে? কারণ আমার ইনফ্রাস্ট্রাকচার লাগবে অফকোর্স, রাইট? আমার এই মুহূর্তে সার্ভার কতগুলো আছে, সেটাকে আমার ক্লাউডের বা নোড সংখ্যা বাড়াতে হবে নাকি, আমার র্যাম বাড়াতে হবে নাকি, বা আমার হচ্ছে গিয়ে আপনার স্টোরেজ বাড়াতে হবে নাকি, সেই জিনিসগুলো নিয়ে কাজ করে। আচ্ছা, এমএল অপসের একটা ওয়ার্ক ফ্লোটা হচ্ছে কি, আমরা ডিজাইন করি, মডেলটাকে ডেভেলপ করি, অপারেশনসে দিই, অপারেশনসের ফিডব্যাক নিয়ে মডেলটাকে আবার ডেভেলপমেন্টে কোনো চেঞ্জ করা হয়, বা আবার যদি লাগে তখন ডিজাইন আমরা ফেরত চাই, কোনো ডিজাইন কি চেঞ্জ করতে হবে নাকি। এভাবে করে আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, চ্যালেঞ্জ গুলো কোন দিকে হয় দেখেন। আপনি যদি একটা লিনিয়ার ফাংশন হিসেবে চিন্তা করেন, কালকে এই যে বাজারে এই মুহূর্তে পাঠাও আছে, আপনার উবার আছে, কোভাই আছে, সহজ আছে, দেন হচ্ছে গিয়ে ইনড্রাইভ আছে। বাট আপনি একটা নতুন অ্যাপ্লিকেশন বানাবেন, নাম হচ্ছে উঠাও। তো আপনি প্রথমত উঠাও এর হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশনটা ডিজাইন করলেন, উঠাও এর প্রাইসিং এর মডেলটা ডেভেলপ করলেন, উঠাওকে কালকে লঞ্চ করে দিলেন, অপারেশনসে চলে গেছে। তো একটা লিনিয়ার সাইকেলের মতো চলে গেছে। বাট আপনি যখন টাইম টু মার্কেট দেখেন, ডিজাইন করেন, আপনি নর্মালি 10% হচ্ছে মডেল ডেভেলপমেন্ট হচ্ছে গিয়ে টাইম দেন। এখানে একটা ব্লু কোডিং বলে, ব্লু কোডিং মানে হচ্ছে কোনোভাবে জোড়া তালিয়ে দেওয়া, ঠিক আছে? জোড়া তালিয়ে দেওয়ার ব্যাপারটা হচ্ছে কি, আপনি দেখা যাচ্ছে যে মডেল ট্রেন হতে অনেক সময় লাগতেছে, আপনার কাছে ইনাফ পরিমাণ ডাটা নাই, তো আপনি কোনো মতে একটা মডেল বানায় আপনি দিয়ে দিলেন, দিয়ে অপারেশন টিমের কাছে আপনি গিয়ে বললেন যে দেখো এটা হচ্ছে আমার মডেল, তাকে হচ্ছে আমি দেখো কয়েকটা হচ্ছে ডাটা ইনপুট যদি দিই, আমি যদি বলি উত্তরা থেকে যাত্রাবাড়ি যাওয়ার জন্য, সে মোটামুটি 300 হচ্ছে গিয়ে 25 টাকা দেখায়, যেটা অন্য সবার থেকে কম, এটা কালকে দিয়ে দাও। তো যে কমপ্লেক্স আর আনস্ট্রাকচার যখন হ্যান্ড ওভার হয়ে যায়, সেখানে টাইম টু মার্কেটে হ্যাম্পার হয়। দেখা যায় যে একটা সার্টেন টাইম পর্যন্ত আপনার মার্কেট হিট করার আগ মুহূর্তে একটা জিও পার্টি সিচুয়েশনে থাকে, তারপর আবার মার্কেটে হিট করে আবার চেঞ্জ করতে হয়। তো এই জায়গাটাতে অনেক বেশি আমাদের টাইম স্পেন্ড হয়। তো এমএল অপারেশনস এর একটা গোল থাকে, আমরা টেকনিক্যাল ফ্রিকশনটা রিডিউস করতে চাই, আমরা মডেলটাকে আইডিয়া থেকে প্রোডাকশনে নিতে চাই ইন দ্য শর্টেস্ট টাইম উইথ দ্য লিটল রিস্ক। আচ্ছা, লিটল রিস্কের ব্যাপারটা হচ্ছে কি, প্রায় সময় দেখবেন অনেকগুলো জায়গায় হচ্ছে এরকম আপনার নিউজ দেখা যায়, বিভিন্ন ব্যাংকের বা বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের ইউজারের ডাটা ফাঁস হয়ে গেছে। এখন এটা কেন হয়? কারণ যখন তারা অ্যাপ্লিকেশন গুলো বানাচ্ছিল বা যখন তারা ইনফ্রাস্ট্রাকচার গুলোকে ডিজাইন করতেছিল, ইনাফ অ্যামাউন্টের হচ্ছে গিয়ে সিকিউরিটি আমরা ইন প্লেস রাখি নাই। সো ইট বিকামস এ রিস্ক। আপনার ইউজার যখন জানবে যে আপনার হচ্ছে কি অ্যাপ্লিকেশন ইউজ করার মাধ্যমে সে তার ডাটাগুলোকে সবার জন্য এক্সপোজ করে দিচ্ছে, সে কালকে থেকে আসলে ইউজ করা বন্ধ করে দিবে। এটা বাংলাদেশে আসলে হয়তো বা এই প্র্যাকটিসটা কম। আমরা যেখানে আসলে কম টাকায় হচ্ছে গিয়ে ভালো সার্ভিস পাই, আমরা সেখানে আসলে দেখা যাচ্ছে সে অ্যাপ্লিকেশন ইউজ করা স্টার্ট করি। বাট ফার্স্ট ওয়ার্ল্ড বা সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনি যদি বিজনেস এক্সপান্ড করতে চান, এই টাইপের হচ্ছে গিয়ে রিপুটেশনাল ড্যামেজ কিন্তু খুব ক্ষতিকর। সো আমরা যদি আসলে শর্টেস্ট টাইমে মার্কেটকে দিতে চাই, আমাদেরকে কি পরিমাণ লিজেল রিস্ক রাখা যায় বা রিস্ক একদম জিরো করে ফেলা যায়, সেটা আমাদের টার্গেটে থাকে। আচ্ছা, আমরা অনেকক্ষণ ধরে থিওরিটিক্যাল কথাবার্তা বলতেছিলাম, এখন চলো একটু হচ্ছে গিয়ে একটা প্রোডাক্ট নিয়ে কথাবার্তা বলি যেখানে আসলে এমএল অফ ম্যাটার করে। আমরা পাঠাও বা উঠাও বা হচ্ছে কি উবার নিয়ে কথাবার্তা বললাম, এই লোগোটাকে চেনেন আপনারা কেউ? টেসলা ভাইয়া। টেসলা। আচ্ছা, টেসলা কি বানায়? অনেক কিছু মানে এর ভিতরে ওদের অন্যতম হচ্ছে গাড়ি, যেটাতে প্রথম স্টার্ট করে তোরা। আচ্ছা, গাড়ি, রকেট। ওকে, ইলেকট্রনিক ভেহিকলস, রাইট? সো ইউটিউবে আসলে গেলে দেখবে যে অনেক হচ্ছে কি ভিডিওস আছে, আপনি যদি টেসলাকে অটো পাইলট হচ্ছে আপনার মুডে দেন, সে মানে আপনার স্টিয়ারিং ধরা লাগতেছে না, মানে যাত্রা স্থান থেকে এন্ডিং স্থান পর্যন্ত পৌঁছায় দেয়, ঠিক আছে? এইটার বেসিসে দের ইজ সামথিং ইন দ্য প্রসেস অফ বিং ডেভেলপড, যেটা অলরেডি আসলে ডেভেলপ বলাটা ভুল, ডেভেলপ হয়ে গেছে। সেটা হচ্ছে ওয়েইমো নামে একটা স্টার্ট আপ আছে, যারা ড্রাইভারলেস হচ্ছে কার বানাচ্ছে। ঠিক আছে, ড্রাইভারলেস কার হচ্ছে কি বানাচ্ছে, জাগুয়ারের সাথে তারা হচ্ছে কমিউনিকেট করতেছে, এবং দেখছেন অনেকগুলো সেন্সর কিন্তু, রাইট? আচ্ছা, এই সেন্সর গুলা কেন রাখতেছেন? হ্যাঁ, ভাইয়া, চারপাশে এনভায়রনমেন্ট গুলো অ্যানালাইসিস করে দেন হচ্ছে ওটাকে ইয়া করা আর কি, যে বুঝতে পারা যায় আসলে আমার ফ্রিকশন কোথায় হবে বা আমার সামনে অবস্টাকল কোথায় আছে, এগুলো আর কি ডিটারমিন করা।
এক্স্যাক্টলি। আচ্ছা, Exactly, yeah. ড্রাইভারলেস কারের হ্যাঁ সুবিধাটা কি বা অসুবিধাটা কি? অসুবিধা ডিপেন্ড করা হচ্ছে কি আপনার ওয়েদার, তারপর হচ্ছে গিয়ে আননোন কেস যেগুলো হচ্ছে গিয়ে সে আর ট্রেন করে নাই সেটার উপর ডিপেন্ড করে, ওয়েদারটা বেশি ফ্যাক্ট করে। যেমন হচ্ছে আমার রেনি ওয়েদার একটা হচ্ছে গিয়ে, এটা আছে ফগে ওয়েদার আছে, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন এনভায়রনমেন্ট আছে, যেমন হচ্ছে হট ওয়েদার হইলেও অনেক সময় একটু প্রবলেম করতে পারে। তো এগুলো আর কি। আর আপনি যেটা মেনশন করলেন যে প্রাইভেসি, গাড়ি তো অলওয়েজ টাইম মনে করেন ভিডিও বা ওই ডেটাটা নিচ্ছে। তো দেখা গেলো পাবলিক প্লেসে অনেক অনেক কিছুই যেটা চায় না সে, তার ওইটা ভিডিও হোক বা শেয়ার হোক, তো ডেটা প্রাইভেসির বিষয়টাও আসে। আচ্ছা, না আমি থ্যাংক ইউ, বাট আমি বলছিলাম যে সুবিধাটা কি বা অসুবিধাটা কি, এটা বলছিলাম। মানে আমার ড্রাইভার নাই গাড়ির মধ্যে, এটা আমার সুবিধা কি বা অসুবিধা কি? আচ্ছা, সেক্ষেত্রে ভাই ধরুন যদি আমি গাড়ি চালাইতে পারি বা না পারি, গাড়িটা চলতেছে। আর অসুবিধাটা হলো যখন কোনো মেল ফাংশন হবে, তখন ওই রিস্কটাও আমার নিতে হবে। এক্স্যাক্টলি। তো ভাইয়া ধরেন হচ্ছে আমি যদি একটু টপ লেভেলে বলি, ধরেন হচ্ছে গিয়ে আপনি ম্যারিড উইথ হচ্ছে গিয়ে নো কিডস এন্ড ইউ হ্যাভ ইউর প্যারেন্টস। আপনি যদি আসলে ড্রাইভার সহ গাড়ি চালানো ট্রাই করেন বা উবার উপর এক জায়গা থেকে জায়গায় যাওয়া ট্রাই করেন, কি হবে যে গাড়ির আসলে সিট থাকে তিনটা, হয়তোবা আমরা যেহেতু হচ্ছে গিয়ে মোটামুটি পিছের সিটে তিনজন বসে যাই, সামনের সিটে একজন বসে যাই। ইফ ইউ হ্যাড টু কিডস, প্রবলেম তখন কি হচ্ছে দেখেন, যে বাচ্চাগুলোকে আসলে দেখা যাচ্ছে যে আপনার যে হচ্ছে গিয়ে বাবা মা তাদের কারো কোলে বসতে হচ্ছে দুইটা বাচ্চাকে, সাথে আপনার পিছিয়ে ওয়াইফ বা হচ্ছে আপনার হাজবেন্ড অফকোর্স, এর সামনে একজনকে সামনে বসতে হচ্ছে। ড্রাইভারলেস যদি আসলে গাড়ি থাকে, মানুষজনকে আসলে ড্রাইভিং সিটে হচ্ছে কি জায়গাটা আপনার জন্য অ্যাভেলেবল থাকে। তো ইমিডিয়েটলি আপনার জন্য হচ্ছে গিয়ে যেখানে আগে তিনটা সিটের গাড়ি ছিল সেটা চারটা সিটের গাড়ি হয়ে যাচ্ছে, রাইট? তো আপনার আসলে 25% বা হচ্ছে গিয়ে 33%, আপনি যেভাবে ক্যালকুলেশন করেন না কেন, আপনার অ্যাকোমোডেশন বেড়ে গেল, নাম্বার ওয়ান। মানে আপনি যদি দেখা যান, মানে একই জায়গা আপনার হচ্ছে গিয়ে হয়তো বা মানে অনেক ফ্যামিলি মেম্বার নিয়ে আপনি ট্রাভেল করা ট্রাই করতে কোনো ফ্যামিলি ট্রিপে, আপনার যেখানে আগে হচ্ছে গিয়ে তিনটা বা চারটা গাড়ি হচ্ছে গিয়ে আপনার উবার কল করতে হইতো, যদি বড় ফ্যামিলি নিয়ে আপনি ট্রিপে যান, সেখানে আপনি হয়তো বা একটা বা দুইটা গাড়ি হচ্ছে দিয়ে পুরো কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা, অসুবিধার পার্টটা হচ্ছে কি, রাস্তা যখন চলতেছে এগুলো তো সেন্সর থেকে ফুলটা টাইম হচ্ছে কি আপনার ডাটা নিয়ে চলতেছে, রাইট? আপনার গাড়ি যদি সামহাও একটা হচ্ছে গিয়ে পিলারকে মিস করে এবং যদি খুব হাই স্পিড মোডে থাকে, এটা অ্যাক্সিডেন্ট করতে পারে। বাট অফকোর্স ওরা ট্রাই করতেছে যত হচ্ছে কি ইম্প্রোভাইজ করা যায়, স্টিল দেয়ার লট ওয়ে টু গো, বাট এটা নিয়ে আসলে কাজ চলতেছে। আচ্ছা, কামিং টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন, আমরা কি ইলেকট্রিক ভেহিকলস বাংলাদেশ রোডে চালাতে পারবো বা বাংলাদেশে কি চালানোর মতো অবস্থায় আছে? যদি হ্যাঁ হয় কেন আছে, আর যদি না হয় কেন নাই? প্রথম রিজনটা হচ্ছে গিয়ে যদি না হয়, আমি নাটাই বলবো আগে। আচ্ছা, হচ্ছে গিয়ে আসলে আমরা তো প্রপারলি হচ্ছে কেউ হচ্ছে ইয়া মানে না, আর হচ্ছে ট্রাফিক রুলস তো জানিয়ে না ম্যাক্সিমাম ড্রাইভাররা, যেটা হয়। তো এটা তো টোটালি হচ্ছে গিয়ে ও তো মানে প্রি ডিফাইন্ড ক্যালকুলেশন ডাটা দিয়ে ক্যালকুলেশন করে। তো ও তো মানে ও যদি ঠিক মতো চলে, কিন্তু সবাই তো আশেপাশে তো চলতেছে না, এখানে তো একটা বড় প্রবলেম। এক্স্যাক্টলি, অন পয়েন্ট শরীফ ভাই। আর ভাই আমাদের দেশে হচ্ছে রুট সাইন গুলা কিন্তু সব জায়গায় সমানভাবে দেওয়া নাই, বা হচ্ছে সব রুট গুলোতে কিন্তু রুট সাইন গুলা কারেক্টলি দেওয়া না। তো গাড়ি তো এই গাড়িগুলো তো ডাটা ইউজ করে রুট সাইনের উপর ভিত্তি করে। আচ্ছা, দ্যাটস অ্যানাদার পয়েন্ট। আমি বলতে চাচ্ছি যে জি, আমাদের দেশে এখনো পর্যাপ্ত পরিমাণ চার্জিং স্টেশন বানানোর এবিলিটি নাই। মানে ইলেকট্রিসিটি সংকট আছে এখনো বর্তমানে। এছাড়াও আমাদের যে রোডে যে বর্তমানে আধুনিকতা, সেই ব্যবস্থাগুলো নাই। এবং আমাদের রিয়েল প্রবলেম গুলো অনেক বেশি, রোডে যখন আসি তখন সেটা আরো বেশি। এই আচ্ছা প্রবলেম গুলো ফেস করে আমাদের এই ইলেকট্রনিক ভেহিকেল মার্কেটে ছাড়াটা অনেক চ্যালেঞ্জিং। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা,
থ্যাঙ্কস গাইস যারা আসলে রেসপন্স করতেছিলেন। একটু যদি বলি অ্যাগেইন, এটা হচ্ছে ধরুন একটা ওই যে স্কুল কলেজে থাকতে বা অ্যাডমিশন কিছু কোয়েশ্চেন থাকতো না যে অন্যতম প্রধান কারণ বা অন্যতম কারণ এটা। আমি আসলে কিন্তু ইলেকট্রিক্যাল ভেহিকলস বলছি, আমি কিন্তু ড্রাইভারলেস গাড়ি বলি নাই। আমাদের কিন্তু আসলে ভাই ইলেকট্রনিক ভেহিকলস কিন্তু আপনাদের আছে, যদি বিলিভ না হয় আমাদের দেশি ইভি হচ্ছে গিয়ে এই যে এটা, মানে টেসলার বাংলা ভার্সন রিসলা। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা এটাকে ড্রাইভারলেস বানাইতে পারবো না। সো উত্তরটা হচ্ছে এই যে কয়েকটা সেন্সর যদি উপরে নিচে আমরা আশেপাশে দিয়ে দিই, হয়তোবা এগেইন হয়তোবা আমরা বানাইতে পারবো। কিন্তু তখনও আপনারা যে পয়েন্টটা বলছেন প্রত্যেকটা পয়েন্ট স্টিল ভ্যালিড। কারণ দেখা যাচ্ছে যে একটা কি ইভি বানাইলাম, বাট অন্যটা তো আসলে ইভি নাই। মানুষ এসে হচ্ছে আপনার গিয়ে ওই যে এক গাড়ি যেভাবে সে গিয়ে মানে আর গাড়িকে মেরে দেয়, সেম ওয়েতে এইভাবে করে আপনার একটা হচ্ছে গাড়ি একটাকে মেরে দিতে পারে। সো আমি যদি আসলে তাও এগেইন অনেকগুলো আপনার হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমার দেখা যাচ্ছে যে এত বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই জন্য আমি যদি ব্ল্যাক বক্স রাখার ট্রাই করি, বাই দ্য ওয়ে আমি যে আইডিয়া গুলো বলতেছি মাই সাউন্ড হচ্ছে গিয়ে ফানি বা হচ্ছে গিয়ে ক্রেজি বা টু দ্যাট লেভেল, যে অনেক বেশি অ্যাম্বিশাস, বাট অ্যাকচুয়ালি কিন্তু এই ইভি নিয়ে কাজ করতেছে। আপনারা যারা ওয়েব এন্ড ডাটা সামিটে ছিলেন ইন্টারেক্টিভ কেয়ারসে, ইউ প্রবাবলি অ্যাকচুয়ালি হার্ড অ্যাবাউট জেনো ইভি, হুইচ ইজ ইনিশিয়েটিভ বাই হচ্ছে গিয়ে হান্নান ভাইদের। তো তারা আসলে এখানে গাড়ির মধ্যে ব্ল্যাক বক্স দেওয়া যায় নাকি, এবং হচ্ছে প্লেনে যেরকম ব্ল্যাক বক্স থাকে যেটার বেসিসে আমরা হচ্ছে গিয়ে আইডেন্টিফাই করতে পারি লাস্ট কি কি কনভারসেশন গুলো হচ্ছিল বা কোন কোন জায়গায় হচ্ছে গিয়ে আপনার রাউট গুলো ছিল, সেগুলো নিয়ে তারা কাজ করতেছে। So, আমি যদি সিমিলার ওয়েতে আমার দেশি ইভি বানাইতে চাই, অফকোর্স আমি তো এখন যদি টেসলা নিয়ে আসা ট্রাই করি, টেসলা তো আমার রাস্তায় চলার মতো আসলে জায়গাও নাই, বাংলাদেশের রোডগুলো খুব ন্যারো। তো আমাকে আসলে টেসলা বানাইতে হলে শুরু করতে হবে যেটা ন্যারো রোডে চলে, উইচ ইজ আমাদের রিক্সা। এখন রিক্সা যদি ড্রাইভারলেস করতে যাই, তখন আসলে আমাকে এমন কিছু সেন্সরস বা অ্যাকচুয়েটরস বা মডেলস এখানে ডিপ্লয় করতে হবে যেটা গাড়িটাকে হচ্ছে স্ট্রেট রাখতে পারবে। সামনে যদি কোনো অবস্টাকল পায় সেগুলোকে হচ্ছে আপনার সার্কামভেন্ট করতে পারবে, ডান বাম দিয়ে চলে যাওয়া। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার আসলে হচ্ছে সেফটিকে এনশিওর করতে পারবে। আচ্ছা, সো এখন ধরেন এই যে মাত্র যে বললাম যে আমরা আসলে আমাদের যে রিসলাকে আমরা কিভাবে করে একটা এমএল অর্ডার অফসেট প্রোডাক্টের মধ্যে ফেলতে পারি। তো আমাদের বিজনেস প্রবলেম হচ্ছে কি, এটা হচ্ছে এমএল অফসেট ওয়ার্কফ্লো। আমাদের একটা গোল ডিফিনেশন করা যে আমরা আমাদের রিক্সাগুলোকে স্মার্ট বানাবো, ডাটাগুলোকে কালেকশন করা, প্রিপারেশন করা, যে রিক্সা কোন কোন পথে যায়, সামনে যে সেন্সর গুলো আছে ওয়ে মোর যে গাড়িগুলো সেরকম ভাবে আমার সামনে যদি কোনো মানুষ থাকে সে থেমে যাবে, আশেপাশে যদি কোনো গাড়ি আসতেছে সে টের পায় সে থেমে যাবে, তার স্পিড কমাই দিবে, সে ডানে বামে আস্তে করেছে পার্কিং করে রাখবে। সামনে যদি কোনো হচ্ছে গিয়ে যে মোড় ঘোরার সময় হাই স্পিডে রাখবে না, স্পিড কমায় রাখবে। ফিচার ইঞ্জিনিয়ারিং করা, আমার হচ্ছে গিয়ে এই যে স্পিড বাড়াবে যা কমাবে আমি ডিসিশন দিয়ে দিলাম, বাট সেই মোমেন্টে আমার আপনার গিয়ার গুলো কত স্পিডে বাড়বে বা কমবে সেই পার্টটাতে আসা, দেন মডেলটাকে ট্রেন করা এবং ইভালুয়েশনে আসা যে মডেলটাকে আসলে ঠিক মতো কাজ করতেছে নাকি। আমি তো প্রথমে গিয়ে হচ্ছে গিয়ে অনেকগুলো রিক্সা লঞ্চ করে দিব না, হাতে গোনা দুইটা বা একটা রিক্সার মধ্যে গিয়ে দিয়ে দেখবো যে ঠিকঠাক মতো চালাতে পারতেছে নাকি ক্লোজ রোডে, দেন হচ্ছে আমি মডেলটাকে ডিপ্লয় করব। ডিপ্লয় করার পরে আমরা এই যে তিনটা হচ্ছে গিয়ে বড় পার্ট নিয়ে আজকে ক্লাস নিয়ে কথাবার্তা বলবো, সেটা হচ্ছে মডেলটাকে সার্ভ করা, মডেলটাকে মনিটর করা, মডেলটাকে মেনটেন করা। আচ্ছা, মডেলটা সার্ভ করা মানে কি, ধরেন আইফোন আমাদের বা হচ্ছে কি স্যামসাং, যে অ্যান্ড্রয়েড আমরা যারা ইউজ করি প্রত্যেক মুহূর্তে আপডেট হয় তাই না? আপডেট হওয়ার সময় কিন্তু তারা হচ্ছে গিয়ে কোন একটা মাদার সার্ভার থেকে তাদের স্পেসিফিকেশন গুলো আসে, আমাদের ফোনের মধ্যে ইনস্টলেশন হয়, আমরা তখন আপডেশন পাই, আপডেটেড ভার্সনটা। এই যে সিমিলার ওয়েতে যে কোনো একটা এমএল মডেল যখন হচ্ছে একটা জায়গায় পাঠাতে হয়, সেটা কিন্তু প্রতি মুহূর্তে আপনি একটা ছবি আপলোড করবেন, সার্ভারে যাবে, সার্ভারে প্রসেস করে দেন আপনার কাছে আসবে, নাকি মডেলের ডিটেলস গুলো আপনার ফোনে পাঠিয়ে দেওয়া হবে বা আপনার ল্যাপটপে পাঠিয়ে দেওয়া হবে, আপনার ল্যাপটপের মধ্যে এটা রান করবে। দ্যাটস কল্ড মডেল সার্ভিং, মডেলকে আপনার এন্ডে পৌঁছে দেওয়া, মডেলের পারফরমেন্সটাকে মনিটর করা। আমার মডেলে আসলে এই মুহূর্তে যেই যে আউটপুট দেওয়ার কথা সেটা কি ঠিক মতো দিচ্ছে নাকি, আমার আউটপুট কি কোনো ভুল আসতেছে নাকি, ভুল আসলে ইউজারের কেমন রেসপন্স আসতেছে, এন্ড লাস্টে মডেলটাকে মেইনটেইন করা। আপনি যখন মডেলটা বানাইছেন 2015 সালে, 15 সালের হয়তো বা তখনকার মানুষজন
ডিম কিন্তু হচ্ছে গিয়ে 10 টাকা দিয়ে, বা তখন হচ্ছে গিয়ে আপনার দেখা গেছে যে উত্তরা থেকে যাত্রাবাড়ি মানুষ 250 টাকা দিয়ে মানে যাতায়াত করছে। বাট এখন 25 সালে এসে 250 টাকা দিয়ে বললে আমার রাইডাররা রাজি না, তারা 325 টাকা বা 330 টাকায় রাজি। তাহলে আপনাকে মডেল কিন্তু মেনটেন করে, অফকোর্স এগেইন ফিচার ইঞ্জিনিয়ারিং করতে হবে, আবার মডেল কিছু রিডিউস করতে হবে, আবার ইভালুয়েট করতে হবে, আবার ডিপ্লয় করতে হবে। সো এই সাইকেলটা মোটামুটি ঘুরতে থাকে। আমাদের মোস্ট অফ দ্য টাইম আমরা যারা আসলে স্টুডেন্ট থাকি বা হচ্ছে মাত্র মেশিন লার্নিং 101 এই টাইপের কোর্সগুলো করে থাকি, আমরা আসলে কিন্তু ঠিক উপরের হচ্ছে গিয়ে এই পার্টটাই ফলো করি, বা ম্যাক্সিমাম মডেলটাকে ডিপ্লয় করার পর আমাদের শেষ। এমএল অপস এর সবচেয়ে বড় 3টা পার্ট হচ্ছে এই 3টা: মডেলটাকে সার্ভ করা, যখনই মডেল কোনো আপডেট হবে সেগুলো হচ্ছে আপডেটটাকে পৌঁছে দেওয়া, মডেলটাকে মনিটর করা, মেনটেন করা। আচ্ছা, মডেলটাকে আসলে কিভাবে সার্ভ করা হয়? ধরেন আপনি একটা মেশিন লার্নিং মডেল বানালেন, সেটা তো আপনার হচ্ছে কি মোবাইলের অ্যান্ড্রয়েড অ্যাপ বা আইফোনের অ্যাপের মধ্যে আপনি ছেড়ে দিচ্ছেন, তাই না? এটা যখন হচ্ছে কি আপডেট হবে, সে আপডেটটা কিভাবে করা হয়? আমাদের প্রথমত মাথায় রাখতে হবে এটা মিনিমাল ইফোর্টে হয়, উইদাউট এফেক্টিং দ্য এন্টায়ার অ্যাপ্লিকেশন। আপনার একটা হচ্ছে গিয়ে আপডেট করতে গিয়ে যদি অ্যাপ্লিকেশন ক্রাশ করে বসে তাহলে সমস্যা। যদি আমাদের একটা ওয়েব সার্ভিস হিসেবে হয়, একটা ফিজিক্যাল সার্ভারের মধ্যে, তাহলে মডেল আপডেটটা হচ্ছে গিয়ে যেটা করা উচিত আসলে পুরাতন মডেলটাকে, মডেলের যে ফাইলটা আছে সেটা আসলে পিকল ফাইল বা হচ্ছে গিয়ে ওর যে ম্যাট্রিক্সটা আপনার আছে সেটাকে হচ্ছে গিয়ে রিপ্লেস করে দিবেন আপনি হচ্ছে অন্য একটা নতুন দিয়ে, জাস্ট রিস্টার্টিং দ্য ওয়েব সার্ভিস। আর যদি একটা ভার্চুয়াল মেশিন ইনস্ট্যান্সের মধ্যে হয় বা একটা কন্টেনারের মধ্যে হয়, তাহলে আমাদের যেটা করতে হবে, ওল্ড ভার্সন অফ দ্য মডেলটাকে হচ্ছে গিয়ে গ্র্যাজুয়ালি হচ্ছে আপনি রিপ্লেস করে নতুন একটা ইনস্ট্যান্স হচ্ছে গিয়ে আপনার রান করা, আর হচ্ছে গিয়ে ইনস্ট্যান্স থেকে নিউ আপনার ইনস্ট্যান্স থেকে রান করতে হবে। তো আপনার ডাটাটা স্ট্রিম হয়ে থাকবে, আপনার কারেন্ট মডেল থাকবে, আর মডেলের যে সোর্স থাকবে সে সেখান থেকে মডেলটাকে আস্তে আস্তে স্ট্রিম করা। মডেলের স্ট্রিমটা করা মানে কি? ধরেন একদম যারা হচ্ছে কি একটু টেকনিক্যাল পার্ট থেকে আসছেন, মেশিন লার্নিং 101, আমরা ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এম এন্ড হচ্ছে গিয়ে সি কে প্রেডিক্ট করার জন্য আমরা কিন্তু বিভিন্ন গ্রেডিয়েন্ট ডিসেন্ট বা হচ্ছে গিয়ে লস হচ্ছে গিয়ে যে ফাংশন গুলো ব্যবহার করতাম সেটার বেসিসে আমরা এম এবং সি কে প্রেডিক্ট করতাম। তো কিছু ম্যাট্রিক্স ম্যানিপুলেশন হতো, রাইট? তো আপনি যদি স্টেপ বাই স্টেপ একটা করে ম্যাট্রিক্স আপনি দিচ্ছেন এবং কারেন্ট মডেলে সেই ম্যাট্রিক্স গুলো আপনার হচ্ছে গিয়ে আপডেট হচ্ছে, দ্যাটস হাউ আপনি মডেলকে স্ট্রিম আকারে আপডেট করতে পারবেন। ব্যাচ হিসেবে কি হয়, আপনার মডেল ফাইলটাকে হচ্ছে গিয়ে কয়েকটা সার্টেন ভাবে আপনি ভাগ করে দিলেন এবং একটা ব্যাচ হিসেবে কয়েকটা একসাথে চলে গেল। ফর এক্সাম্পল আপনার যদি হচ্ছে কি ম্যাট্রিক্স থাকে 10টা, আপনি ব্যাচে যে কাজটা করতে পারেন 2টা ব্যাচে পাঠাবেন, তাহলে প্রতি ব্যাচে 5টা করে ম্যাট্রিক্স আপনার কারেন্ট মডেলে গিয়ে আপডেট হয়ে গেল। বাই দ্য ওয়ে, আপনি যদি ঠিকঠাক মতো প্রথমেই কোডিং না করে থাকেন, এমএল অফ প্রিন্সিপাল ফলো না করে থাকেন, এই যে মডেলটা যে আপডেট হবে আপনার সোর্স মডেল থেকে, এই যে নতুন কারেন্ট মডেলটাকে আপনি হচ্ছে গিয়ে নিউ ফিচার গুলোকে ইনক্লুড করবেন, সেটা কিন্তু হবে না। সো এটাও কিন্তু পার্ট অফ দ্য হচ্ছে গিয়ে ডিজাইন, যেটা আমি আগে স্লাইডে দেখাচ্ছিলাম, যে আপনার কারেন্ট মডেল যেন এই ফিচার গুলো রাখতে পারে। আচ্ছা, এইটা একটা মডেল সার্ভিং ফ্লো চার্ট। আমরা একটা ইউজার ইনপুট দিচ্ছে, সেটা ক্রেডেনশিয়াল কি ঠিক আছে, ওকে থাকলে সামনে আগাবে। ক্রেডেনশিয়াল ইনপুটটা কি প্যারামিটার কি ঠিকঠাক আছে? ক্রেডেনশিয়াল ইনপুট প্যারামিটার বলতে কি, একটু আগে যে উঠাও অ্যাপের কথা বলতেছিলাম, বা আমাদের হচ্ছে গিয়ে দেশি রিফলা রাস্তার মধ্যে চলবে, রাইট? আমার ইউজার কি এসে বসছে, তাহলে যদি উঠে প্যারামিটার গুলো ঠিক থাকে, এমএল পাইপলাইনটাকে চালাও, আমার এই জায়গা থেকে বি জায়গায় যাবে, তাহলে আমার সেন্সর গুলোকে উপর বেসিস করে রিক্সাটাকে চালাও। আউটপুট গুলোকে হচ্ছে গিয়ে কোনো সেন্স মেক করতেছেন, ইয়েস। আর যদি না করে তাহলে হচ্ছে ফল ব্যাক মেথড চালাও। আমার হচ্ছে গিয়ে গাড়ি চলতে চলতে গিয়ে কোনো একটা ওয়ালের মধ্যে বাড়ি খেয়ে গেল, তো আমার আসলে কোনো মানে সমস্যা আছে। তো আমাকে তখন ফল ব্যাক মেথড মানে কি, গাড়িটা যদি থেমে যায় তাকে ব্যাক করতে হবে, এবং ব্যাক করে সেখানে আউটপুট চেক করতে হবে। আউটপুট ঠিক থাকে তাহলে ইউজার ইনপুট গুলো দেখবে, এভাবে করে যায়। আচ্ছা, মডেল মেনটেন্যান্সের জন্য সার্ভিং পার্টটা তো আমরা তাহলে দেখলাম, মডেলটা মেনটেন করা, ঠিক আছে। ইরোর হ্যান্ডেলিং খুব বড়সড় একটা ইম্পর্টেন্ট থিং। আপনি আমার একটা হচ্ছে কি মেশিন লার্নিং মডেল বানাচ্ছেন, যেটা আসলে প্রতি মুহূর্তে ইরোর থাকবে, ইরোর থাকাটাই স্বাভাবিক। কিন্তু ইরোরের জন্য যদি ইউজার আসলে এক্সপিরিয়েন্স বাজে হয়, তাহলে সেই মোমেন্টে আপনি কিন্তু ইউজার সাথে ইন্টারেক্ট করতে পারবেন না। 3টা ক্যান নট আমাদেরকে একসেপ্ট করতে হবে। সেটা হচ্ছে আমরা কখনোই হচ্ছে গিয়ে অলওয়েজ এক্সপ্লেন হোয়াট অ্যান ইরর হ্যাপেন্স, ওয়াই অ্যান ইরর হ্যাপেন্স। একটা ইরর হচ্ছে, এটা কেন হইতেছে, আমি সবসময় হচ্ছে অলওয়েজ পারবো না। আপনি হয়তো বলতে পারেন ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ, মানে আমার যে ডাটা দিয়ে আসলে ট্রেন করার কথা সে ডাটাগুলো নাই,
আমি যে রিসলা বানাইছি, আমার রিসলা হচ্ছে গিয়ে ঢাকার রাস্তা চলতে পারে, বা ঢাকার বাইরের রাস্তা তো আসলে হচ্ছে গিয়ে গাড়ি অনেক হাই স্পিডে চলে, সেজন্য আমার রিক্সা থেকে এখানে হাই স্পিড উঠতে পারতেছে না। বা আমার ঢাকার বাইরের রাস্তায় আমি রিসলাকে ট্রেন করছি, বা ঢাকায় আসলে দেখা যাচ্ছে এত বেশি ব্লকার, মানুষজনও দেখা যাচ্ছে রিক্সার সামনে দিয়ে হেঁটে চলে আসছে, তো আমি কখন হচ্ছে গিয়ে মডেল চলতে পারতেছে না, গাড়ি দেখা যায় যে উঠার পর থেকে দাঁড়ায় আছে, মানে সামনে আগাচ্ছে না। So আমরা অলওয়েজ এক্সপ্লেন করতে পারবো না, আমরা রিলায়েবলি প্রেডিক্ট করতে পারবো না ওয়েন ইট উইল হ্যাপেন। আমরা হয়তো বা জানি যে আমাদের মেশিন লার্নিং মডেলটা এমনভাবে বানানো আছে যে 5টা রাইড পর্যন্ত নেয়, বাট অলওয়েজ যে 5টা রাইডের পরপরই তার যে মেমোরি ওভারলোড হচ্ছে না, বা হচ্ছে কি অন্য কোনো যে সার্ভারের সাথে কমিউনিকেট করার কথা, এই জিনিসটা আমরা কখনো হচ্ছে কি রিলায়েবলি প্রেডিক্ট করতে পারবো না। আচ্ছা, এন্ড ইভেন আ হাই কনফিডেন্স প্রেডিকশন ক্যান বি ফলস। আপনি অনেক হচ্ছে কি হাইলি প্রেডিকশন করছেন যে অমুক সময় সেটা ইরর হইতে পারে, সে থেমে যেতে পারে, সেটাও ফলস হতে পারে, তার আগে করে যেতে পারে বা তারপরে করতে পারে। এন্ড অলসো আমরা সবসময় জানবো না কখন আসলে বা কিভাবে একটা হচ্ছে গিয়ে স্পেসিফিক ইররকে ফিক্স করতে হবে। এগেন, আই এম ফোকাসিং অন দ্য পার্ট অলওয়েজ। অবশ্যই আমরা মাঝে মাঝে জানি, রাইট? আমার যদি আসলে কখনো মেশিন লার্নিং মডেলটা এমন ভাবে কাজ করতেছে যে প্রাইস ভুল দেখাচ্ছে, আমার প্রাইস বেশি দেখাচ্ছে, সেটাকে তাহলে হচ্ছে কি আমরা ম্যানুয়ালি ঠিক করতে পারি। এন্ড হচ্ছে কি অফকোর্স, আর যদি এটা ফিক্সেবলও হয়, সেটা আসলে কতগুলো ট্রেনিং ডাটা লাগবে সেটাও কিন্তু আমরা হচ্ছে কি সবসময় গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। আচ্ছা, আমরা ইউজার এক্সপিরিয়েন্স কিভাবে করে হ্যান্ডেল করব যখন হচ্ছে মডেলটাকে মেনটেন করতে হবে। একটা হচ্ছে গিয়ে দেখেন, আমাদের ইউজারের ফ্রাস্ট্রেশন থাকবে যখন মডেল হচ্ছে গিয়ে ইরোর দেখাবে, তো এটাকে আস্তে আস্তে কমে আনতে হবে। সো মেজার করবেন ফার্স্ট অফ অল যে কতগুলো একটা মডেল মেক করতেছে, সেটা হচ্ছে কি কতগুলো ইরোর করে, প্রতি মিনিটে করে অথবা প্রতিটা ডেতে করে, প্রতিটা উইকে করে অথবা মান্থে করে, এবং কতগুলো আসলে মানে ইরোর করলে ইউজার ইজ রেডি টু টলারেট। ধরেন আপনি উঠা অ্যাপ বানাইছেন, আপনার 10 কিলোমিটার যেতে সে ভাড়া দেখাচ্ছে 5,000 টাকা, একবার ভুল করছে, ইউজার হয়তো বা রাগ টাগ করে আপনার অ্যাপ্লিকেশন আনইনস্টল করে দিচ্ছে। বাট যদি সে আসলে একটা ইউজার এই ভুলটা মানে এই কাজটা করছে, বাট নট নেসেসারিলি আপনার 100 জন ইউজার এই কাজটা করবে। তো ইউজার আসলে দেখা যায় 5,000 টাকা দেখাচ্ছে, সে আবার হচ্ছে কি অ্যাপটাকে বন্ধ করে ভাবলো যে আচ্ছা, তা আমার ফোনটা আসলে অ্যাপ বন্ধ হয়ে একটু স্লো, আমি আবার হচ্ছে অ্যাপটা ওপেন করি, তখন আবার ঠিক মতো 500 টাকা দেখাচ্ছে, ইউজার ইজ হ্যাপি। এই যে মনে করেন আপনার হচ্ছে গিয়ে প্রথমবার ভুল করলো মডেলটা, পরের বার আবার ঠিক করতেছে, তো এটা কত পর্যন্ত আমার ইউজার আসলে নিতে পারে, সেটাকে আসলে প্রিডিক্ট করতে পারা বা হচ্ছে গিয়ে মেজার করতে পারা। And limit the interactions the user will have with the model to keep the number of perceived errors below that level. তো আমি যদি আসলে বুঝতে পারি যে আমার যখন হচ্ছে ওভারলোড হয়, তখন হচ্ছে আমার মেশিন লার্নিং মডেলটা ভুল করা শুরু করতেছে, তখন হচ্ছে কি আমাদেরকে এটা ইনশিওর করতে হবে যে এর চেয়ে কম যেন থাকে। আমাদের ইন্টারাকশন যে পার্টটা, যে মেজার করা মেনটেন করা, যে ইউজার আসলে কতগুলো হচ্ছে গিয়ে ইন্টারাক্ট করতো, সেটা কি আগের থেকে কমতেছে নাকি, এটা অবশ্যই আমাদের মনিটর করতে হবে। থার্ড কিছু হচ্ছে কি রিকমেন্ডেশন কি ইউজারকে অলওয়েজ ইগনোর করতেছে নাকি। আপনি ই কমার্স বানাইছেন, ই কমার্স বানানোর পরে যখন হচ্ছে মানুষজন লগ ইন করতেছে, আপনি দেখাচ্ছেন যে আজকে কমলার দাম সবচেয়ে কম, এবং মানুষজন যদি আসলে প্রতি মুহূর্তে এই কমলার দামটাকে অ্যাভয়েড করে যায়, তাহলে সেটাকে আমাদের মাথায় রাখতে হবে যে তাহলে কমলা বলতে দেখানো যাবে না, বা আজকে বাংলাদেশের মানুষ কমলা খেতে যাচ্ছে না। ঠিক আছে, ইউজার স্পেন্ড অ্যাডিকুয়েট টাইম ইন ভেরিয়াস সেটিংস। তো মানুষ আসলে অ্যাপ্লিকেশনের কোন কোন জায়গার মধ্যে কতটুকু সময় দিচ্ছে, এটা দেখতে পারি। আচ্ছা, আমরা আসলে হিউম্যান যে এক্সপিরিয়েন্সটা, সেটাকে চেঞ্জ কর ম্যানেজমেন্ট বলি আমরা জিনিসটাকে, ইউজার এক্সপিরিয়েন্স ইন চেঞ্জ ম্যানেজমেন্ট। চিন্তা করে দেখেন তো, প্রথম যখন স্মার্টফোন আসলো, আমরা হয়তো বা আমাদের জেনারেশন এখন ইজিলি ইউজ করতে পারতেছি, বাট আমাদের যারা হচ্ছে কি ঠিক ইমিডিয়েট সিনিয়র জেনারেশন, বাবা বা মা, তাদের কিন্তু স্মার্টফোনের সাথে অভ্যস্ত হতে বেশ ভালো সময় লাগবে। বা আপনি যদি দাদা দাদি লেভেলে যান, তারা হয়তো বা এখনো পর্যন্ত বাটন ফোনে খালি কল করতে পেরে খুশি। তাদের কাছে, অনেকের কাছে কিন্তু স্মার্টফোন কিন্তু বেশি বেশি একটা না। কারণ এই যে ইউজার এক্সপিরিয়েন্স ইন চেঞ্জ ম্যানেজমেন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সো মডেলটাকে আপনি যখন মেনটেন করবেন, আপনাকে আসলে এনশিওর করতে হবে আপনার যে সলিড সফটওয়্যার সিস্টেম বানাচ্ছেন, সেগুলোর জন্য এগুলোকে অ্যান্টিসিপেট করতে পারেন। অ্যাভয়েড কনফিউশন, মানুষ যেন হচ্ছে আপনার সিস্টেমটাকে ইউজ করতে গিয়ে কনফিউজ না হয়ে যায়। ই কমার্স সাইট বানাইছেন, আপনি হচ্ছে গিয়ে চেক আউট বাটনটা এমন একটা জায়গায় রাখছেন সে খুঁজে পাচ্ছে না, বা আপনার হচ্ছে যখন প্রাইস দেখাচ্ছে, যখন সে ইউজারকে প্রাইস দেখাবে, প্রাইসটা হচ্ছে গিয়ে অনেক বেশি উঠানামা করতেছে। বা ই কমার্স সাইটে আমরা আসলে কি রাখতে চাই, যে ডিসকাউন্ট দেখাবো,
তাই না? যে ডিসকাউন্ট দেখায় ওকে হচ্ছে গিয়ে আমি এমন একটা প্রাইস দেখাবো যেন সে কিনতে বাধ্য থাকে। তো হয়তো বা বাজারে হচ্ছে আপনার এই মুহূর্তে ডিম পাওয়া যাচ্ছে 20 টাকা পিস হিসেবে, আপনি ওকে ডিসকাউন্ট দিয়ে দেখাবেন হচ্ছে গিয়ে 18 টাকা পিস বা 17 টাকা পিস। যদি এমন হয় একটা পেজে গেলে 17 টাকা দেখাচ্ছে, ইউজার অন্য একটা পেজ ঘুরে আসলো, আবার আগের পেজে আসলো, তাকে হচ্ছে এখন 19 টাকা দেখাচ্ছে, ইউজার কিন্তু কনফিউজ হয়ে যাবে। সো উই শুড অ্যাভয়েড দ্যাট। ম্যানেজ এক্সপেকটেশন। আমাদের বিজনেস ইউজার আছে, আমরা যেন তাদের কিছু বুঝাইতে পারি যে দেখেন আপনার সিস্টেম প্রাইসিং দেখাবে 10 টাকা পার কিলোমিটার। আপনি কিন্তু যদি চান যে হচ্ছে গিয়ে হঠাৎ করে রাত্রে বেলা প্রাইস কমাই দিবে, সকালবেলা বাড়াই দিবে, এই জিনিসটা হচ্ছে করতে আমাদের সময় লাগবে। তো ইউজার এক্সপেকটেশনের সাথে সাথে আমার বিজনেসের এক্সপেকটেশনও ম্যানেজ করাটা বেশি ইম্পর্টেন্ট। ইউজার আমার চাচ্ছে সে যখন আপনার লগ ইন করবে, পিক আওয়ারে তার প্রাইস বেশি থাকবে, অফ পিক আওয়ারে কম থাকবে। সকাল 9টার দিকে আপনার পিক আওয়ার, সেই মোমেন্টে যখন হচ্ছে মানুষজন লগ ইন করবে, সেই মোমেন্টে তার প্রাইস বেশি দেখানো কথা। আর সে অফ পিক আওয়ারে যখন হচ্ছে একটা রাইড নিচ্ছে, সে হয়তো বা কোনো লোকাল সিএনজির সাথে কথাবার্তা না বলে আপনার অ্যাপ্লিকেশন শুধু রাইড নিচ্ছে, সেই মোমেন্টে যেন আপনার অ্যাপ্লিকেশন অনেক বেশি প্রাইস না দেখায়। গেইন ট্রাস্ট। দেখেন চ্যাট জিপিটি যখন প্রথম দিকে আসলো, অনেকে ভাবলো যে হচ্ছে গিয়ে চ্যাট জিপিটি কি নাকি আমার ব্রেনের সাথে কথাবার্তা বলতেছে নাকি। সো মানুষজনের ট্রাস্ট কিন্তু অর্জন করতে একটা সময় লাগছে, রাইট? যে ইটস অ্যান এআই অ্যাপ, আপনার কখনোই কিন্তু তার মানে ডাবল ইন্টেলিজেন্স বা হচ্ছে একটা ইন্টেলিজেন্স আছে ব্যাপারটা এমন না। সেটা হচ্ছে আপনার ইনফরমেশনের উপর বেস করে কাজ করতে পারে। মানুষের কিন্তু ফিয়ার ফ্যাক্টর বরাবরই ছিল এআই নিয়ে, ইটস নট সামথিং নিউ। সেটা 2015, 10 ওই সালের দিকেও ছিল। তো আপনি মানুষজন আসলে ট্রাস্ট কিভাবে করে অর্জন করতে পারবেন ওয়েন ইউ আর ডেভেলপিং এমএল প্রোডাক্ট। ম্যানেজ ইউজার ফ্যাটিক। মানুষজন যদি আপনার অ্যাপ্লিকেশন ইউজ করতে গিয়ে বা এমএল হচ্ছে গিয়ে যে আপনি মডেলটা বানাচ্ছেন সেটা রেসপন্স দেখতে গিয়ে সে ফ্যাটিক হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু মডেলের হচ্ছে পারফরমেন্স ফল করবে, মানুষজন হচ্ছে ইন্টারাকশন কমে যাবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, বিওয়্যার অফ দ্য ক্রিপ ফ্যাক্টর। আচ্ছা, ক্রিপ ফ্যাক্টর ব্যাপারটা হচ্ছে কি, আচ্ছা আপনারা কখনো কি ফিল করছেন যে মাত্র চিন্তা করতেছেন যে ঢাকার বাইরে একটা ট্রিপ দিবেন, আর সেই মোমেন্টে ফেসবুক আপনাদেরকে অনেকগুলো হচ্ছে গিয়ে সাজেশন দেখানো শুরু করছে যে ঢাকার থেকে বাইরে যেতে চান, সহজ থেকে টিকিট কিনুন, বা হচ্ছে গিয়ে অমুক রিসোর্টে থাকা শুরু করুন, এবং আপনি ঠিক যেখানে যাওয়ার কথা চিন্তা করছেন সেখানে চলে আসছে। আপনাদের কারোর সাথে হয়েছে এই জিনিসটা? জাস্ট কিউরিয়াস টু নো, সেটা জানাতে পারেন বা হচ্ছে গিয়ে অ্যাডমিট করে বলতে পারেন। টু অল অফ আওয়ার পার্টিসিপেন্টস, আমি আনমিউটের পারমিশন দিয়ে দিয়েছি, অলরেডি আছিল। তো আপনারা যদি আনমিউট করে বলতে চান তাহলে জি ভাইয়া, হয়েছে এটা আমার সাথে অনেকবার। আচ্ছা, কেমন লাগছে তাই এটা যখন দেখছেন? মানে ভাল লাগছে অনেক বেশি নাকি ভয় লাগছে? কিছুটা, মানে ভয় ঠিক না, মানে সন্দেহ আর কি, যে কি করে হলো এটা। হ্যাঁ মানে এটা কিন্তু মানুষজনের আসলে কিন্তু ধরেন মানুষজন একটু ভয় পাওয়া যায়, মানে সন্দেহ ব্যাপারটা তো যেখানে আসলে যে আমার সাথে কেন হইতেছে, এবং এই ব্যাপারটা কিন্তু অনেকের সাথে কম বেশি হয়েছে। দেয়ার আ লট অফ হচ্ছে রাইটিংস বা রিসার্চ এই জিনিসটা নিয়ে, যে কেউ কেউ বলে আমরা যখন আসলে সার্টিন কিছু চিন্তা করি আমাদের হচ্ছে গিয়ে বিহেভিয়ার প্যাটার্নে বুঝে যায়, সেখান থেকে ওরা বলতে পারে। বাট আমি এখনো পর্যন্ত কনভিন্সড না, বাট আমাকে সেটা ক্রিপ ফ্যাক্টরি লাগে। So, আপনি যদি ওভার হচ্ছে স্মার্ট একটা মডেল বানানো শুরু করেন যেটা আসলে হচ্ছে এই জিনিসটা করা শুরু করতেছে, মানুষ তখন কিন্তু একটু ভয় পেয়ে বুঝতে পারে। ধরেন আপনি আসলে ডাটা অনেক জায়গায় সোর্স থেকে নিয়ে একটা ইউজারের প্রোফাইল বানাচ্ছেন এবং আপনি চাচ্ছেন আপনি একটা ই কমার্স সাইট চালাচ্ছেন, মানে সেই মোমেন্টে আপনি মানুষজন হচ্ছে গিয়ে মেসেজ দিয়ে জানাচ্ছেন যে আজকে যদি হচ্ছে গিয়ে সন্ধ্যা 7টার দিকে কেউ যদি কোনো একটা গিফট নিয়ে যায় তার জন্য ডিসকাউন্ট আছে। তো হয়তো বা আপনি একটা ইউজারকে জানতে পারতেছেন যে ইউজার আজকে হচ্ছে অ্যানিভার্সারি, এবং সে প্রিটি মাচ শিওর ইজ এ মেইল, বাসায় যাওয়ার সময় ভুলে যাবে তার ওয়াইফের জন্য কিছু নিতে। তো আপনি যদি সন্ধ্যা 7টার দিকে তাকে হচ্ছে গিয়ে মেসেজ দিয়ে জানাচ্ছেন যে মানে কাছের মানুষকে চমকে দিতে চান, আজকে আপনার জন্য আছে 20% ডিসকাউন্ট, ঠিক আছে? সে মানুষটা হয়তো বা জীবনে কখনো হচ্ছে আপনার কিন্তু অ্যাপ্লিকেশনে লগ ইন করা নাই, বাট আপনি হয়তো বা কিছু ডাটা পাইছেন, সেখান থেকে তাকে হচ্ছে গিয়ে টার্গেট করা ট্রাই করছেন। এই যে টার্গেট করতেছেন, তখন কিন্তু মানুষটা আপনার অ্যাপ্লিকেশন ইউজ না করেও সে ভয়ে আপনার হচ্ছে গিয়ে ওই অ্যাপ্লিকেশনের ব্যাপারে ব্যাড মাউথিং করতে পারে টু আদার পিপল।
সো বিওয়্যার অফ দিস। ঠিক আছে, সো ভালো মডেল বানানো ভালো, বাট এত বেশি যদি ভালো হয়ে যায় যেটার জন্য আসলে মানুষজন ভয় পেয়ে সিস্টেম থেকে দূরে চলে যায়, দ্যাটস প্রবলেমেটিক। তো লাস্টের পার্টটা, আমরা যদি আসলে এন্ডের দিকে আসি, আমাদের সেশন আসছে অলমোস্ট 1 ঘন্টার, প্রায় এন্ডের দিকে। সো মেক শিওর ইউর কোলাবোরেটিং টু এনশিওর দ্য রিপ্রোডিউসিবিলিটি। আপনার ML ops is not about just a machine learning engineer to DevOps engineer. There is also business owner, IT, and the product manager. So সবার সাথে কোলাবোরেট করে এনশিওর করা রিপ্রোডিউসিবিলিটি, এন্ড টু এন্ড লাইফ সাইকেল ম্যানেজমেন্ট। আমাদের আসলে একটা প্রোডাক্ট যখন আমরা বানাচ্ছি, শুরু থেকে শেষ পর্যন্ত মডেলটা জাস্ট হচ্ছে গিয়ে ডিপ্লয় করলেই হচ্ছে না। ডিপ্লয় করার পরে কিন্তু তার মেনটেন করা, নতুন হচ্ছে গিয়ে পিকল ফাইলগুলোকে সার্ভ করা বা মনিটর করা, সেটা ইম্পর্টেন্ট। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, খুবই ইম্পর্টেন্ট, আমাদের মডেলের পারফরমেন্স মনিটর করা এন্ড মেনটেন্সে যাওয়া। আই থিঙ্ক উইথ দ্যাট, that's all for today. Thank you for joining the session. And I think in this age of AI বা machine learning, we all need to know AI কেমনে কাজ করতেছে বা মেশিন লার্নিং কিভাবে কাজ করতেছে। বিকজ যত বেটার আমরা জানবো, তত বেটার আমরা আমাদের লাইফটাকে ইজি করতে পারবো। সো উইথ দিস, লেটস টুগেদার ট্রান্সফর্ম দ্য টুমরো ওয়ান ইনসাইট এট এ টাইম। আমরা ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং ক্যারিয়ার পাথে হচ্ছে গিয়ে ওয়েবিনার ছিল। If you're interested to learn about data science and machine learning from the scratch, hands-on experience, feel free to join us in the career path. And with that, I think the floor is open for your question. I think we can take some questions. Before the questions, I would like to interrupt a little bit. আমি একটু ক্যারিয়ার পাথ নিয়ে যদি কিছু বলি। আমি অলরেডি ডিটেলস আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, বাট ইয়ার আইড লাইক টু সে যে আমাদের ক্যারিয়ার পাথ যেটা হচ্ছে ডাটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং, এটা হচ্ছে আমরা এখানে 150 প্লাস প্রি রেকর্ডেড ভিডিওস, 60 প্লাসের উপর লাইভ ক্লাসেস এবং 24 প্লাসেস হচ্ছে কনসেপচুয়াল ক্লাসেস, এবং ডেইলি হচ্ছে আপনারা 2বার সাপোর্ট সেশন পাবেন, আমাদের টেকনিক্যাল সাপোর্ট সেশন, এবং আপনারা আরো ডেইলি টুয়াইস করে জব প্লেসমেন্ট সাপোর্ট সেশনও পাবেন। এবং আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর, উনিও হচ্ছে আপনাদের সাপোর্ট সেশন গুলো নিবেন, যেখানে আপনারা আপনাদের কোর্স রিলেটেড যত ধরনের প্রবলেমস আছে সেই ধরনের প্রবলেমস গুলো নিয়ে আসলে আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর যথেষ্ট চেষ্টা করবে যাতে আপনাদের প্রবলেম গুলো সলিউশন হয়। আমি আপনাদেরকে সব ইনফরমেশন দিয়ে দিয়েছি, প্লিজ ডু চেক দ্যাট আউট। সো এখন পার্টিসিপেন্টস, ইউ ক্যান আস্ক ইউর কোয়েশ্চেন। আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে, and we can take those from there. নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে কি ডিটেল আলোচনা করা হবে? ভাই আব্দুল্লাহ ভাই, এটা কি ক্যারিয়ার পাথের কথা বলছেন? যে ক্যারিয়ার পাথ আমরা নিব সেখানে? কোর্স আউটলাইন বা কোর্সের কথা বলতেছি। জি জি, হ্যাঁ, আমরা নিউরাল নেটওয়ার্ক নিয়ে কথাবার্তা বলা হবে। কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক, দেন রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক, কোনটা কি বা কেন, এন্ড হচ্ছে অফকোর্স আমরা যদি মডেলগুলো কিভাবে ডেভেলপ করবো সেটা নিয়ে আলোচনা করা হবে। আই থিঙ্ক ইট উইল বি কভার্ড ইন দা হচ্ছে গিয়ে লাস্ট 1/3 অফ দা হচ্ছে গিয়ে কোর্সের দিকে। শুরুর দিকে ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং নিয়ে শুরু করা হবে। মানে আমি জানতে চাইতেছি যে ওই নিউরাল নেটওয়ার্ক কিভাবে আমি বিজনেস মডেলে ইউজ করব, এগুলা নিয়ে কি? ও হ্যাঁ ভাইয়া, মানে আমরা আসলে নিউরাল নেটওয়ার্ক কথা আসলে মোটামুটি আপনি যদি ভাবে করে চিন্তা করেন, নিউরাল নেটওয়ার্ক তো আসলে একটা এমএল মডেল, রাইট? তো আমরা বিজনেসে কোন কোন জায়গার মধ্যে কিভাবে করে কি মডেলগুলোকে ইউজ করব, সেটা কিভাবে করে মডেল ডেভেলপ করব এন্ড ডিপ্লয় করবো, সেগুলো নিয়ে আলাপ আলোচনা করা হবে। ওকে ওকে, থ্যাঙ্কস। আচ্ছা, ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে মানে কোর্সে যেটা ইয়ার্স কোর্সের আউটলাইনটা দেখছি, তো প্র্যাকটিসের জন্য বা এক্সাম্পল হিসেবে আপনারা যে প্রজেক্টটা করাবেন, মানে প্রজেক্টটা একটু যদি ডিসক্রাইব করতে বা কি কি জিনিসগুলো ইনভলভ করে দেন হচ্ছে একটা কমপ্লিট আমাদের ইয়ে দেখাবেন আর কি, সেটা একটু জানলে ভালো হইতো। আচ্ছা, তো হ্যাঁ, বেসিকলি আমরা হচ্ছে গিয়ে যেমন there are certain projects on হচ্ছে কি ডেটা সায়েন্সের সাইড থেকে আপনারা কিভাবে করে পাইথন থ্রুতে এবি টেস্টিং গুলো করবেন, বা ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে আপনার যে প্যারামিটার টিউনিং গুলো থ্রুতে কিভাবে মেশিন লার্নিং মডেলের আপনার পারফরমেন্স গুলো ইম্প্রোভাইজ করবেন, সেটা আমার পার্ট হচ্ছে। ভাইয়া দেয়ার উইল বি সাম হচ্ছে গিয়ে প্রজেক্টস অন কিভাবে কোনো ধরনের কম্পিউটার ভিশনের কাজগুলো আমরা করি, রাইট? এরপর ধরুন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে এনএলপি যে কাজগুলো করি, সেখানে কিছু প্রজেক্ট আমরা দেখাবো, দেখিয়ে দেন পরবর্তীতে মোস্ট ইম্পর্টেন্টলি, যেহেতু ক্যারিয়ার পাথ বলছি, আমরা ট্রাই করব ওই প্রজেক্ট গুলাকে আপনারা কিভাবে করে
গিটহাব বা হচ্ছে গিয়ে অন্যান্য হচ্ছে প্ল্যাটফর্মগুলোতে শোকেস করে আপনি সিভিতে একটা হচ্ছে পোর্টফোলিও হিসেবে দেখাতে পারেন, সেভাবে করে দেখাবো আমরা। আমরা আপাতত ভাই এই কোর্সের মধ্যে এনএলপি বা এলএলএম এর হচ্ছে ডিপ ডাইভটা করবো না, কারণ সিন্স ইটস অ্যাকচুয়ালি বিগিনার ফ্রেন্ডলি কোর্স এবং আমাদের হচ্ছে অনেকগুলো এনরোলস হচ্ছে গিয়ে পার্টিসিপেন্টস আর ফ্রম নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, যাদেরকে আসলে আমরা একদম স্ক্র্যাচ থেকে পাইথন শিখিয়ে উইল মেক দেম রেডি ফর গ্রাসপিং দ্য কন্টেন্টস অন ডিপ লার্নিং। সেই জন্য আমরা স্টার্টটা শুরু থেকে রাখবো মোস্টলি ফোকাসড অন ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং। বাট ফিউচারের দিকে উই হ্যাভ দিস প্ল্যান টু হ্যাভ আ কোর্স অন এলএলএম এন্ড হচ্ছে গিয়ে এমএল অফ হচ্ছে গিয়ে হ্যান্ডস অন ডেমো গুলাতে। Hope that's answer your question. Very well. জি ভাই, থ্যাংক ইউ। Welcome. ভাইয়া, জি আহ, দুলাল ভাই। আমি বলছি যে আমাদের এই কোর্স থেকে আমরা যা শিখবো বা কোর্সটা করে কোর্স শেষে আমাদের জব প্লেসমেন্ট গুলো কি ধরনের হবে বা সেগুলো নাম কি আসলে, অ্যাকচুয়ালি এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন, জবের বিষয়টা, যে আমরা আসলে এটা নিয়ে কি ধরনের কাজগুলো করতে পারবো, এই বিষয়টা যদিও আপনি অনেক কিছুই বলেছেন, অ্যাকচুয়ালি বিষয়টা আমি ক্লিয়ার হতে পারিনি, আপনি একটু আচ্ছা, ক্লিয়ার করে তো ভাইয়া বলবেন। যদি আমি আসলে ধরুন হচ্ছে বলি যে আপনি আসলে কি কি টাইপের স্কিল অর্জন করবেন, যেমন যেহেতু ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং পার্টটা থাকবে, একটা প্রবলেম সলভিং স্কিল তো আপনি অবশ্যই হচ্ছে ভাইয়া অর্জন করতেছেন। সো বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি বলি, দের আর সার্টেন জবস যে আপনি যখন হচ্ছে গিয়ে মার্কেটিং এজেন্সি তাদের ক্যাম্পেইন লঞ্চ করে সেখানের বেসিসে আপনার সোশ্যাল মিডিয়াতে কেমন হচ্ছে ইউজার ইন্টারাকশন করতেছে, সেটা হচ্ছে গিয়ে কি আমার ক্যাম্পেইনটা কি সাকসেসফুল নাকি সাকসেসফুল না, এই টাইপের যে আপনি হচ্ছে মনে করেন সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স, সেই টাইপের কিছু হচ্ছে কাজ আপনি করতে পারবেন অফকোর্স। দেন হচ্ছে গিয়ে কম্পিউটার ভিশন হচ্ছে আপনার বেসিকলি ইমেজ প্রসেসিং। সো আপনি যদি হচ্ছে গিয়ে বিভিন্ন ডিপ লার্নিং ইঞ্জিনিয়ার বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার যে রোলগুলো আছে সেগুলোতে আপনি অ্যাপ্লাই করার জন্য যে নেসেসারি স্কিলস গুলো থাকবে ভাইয়া, সেগুলো আমরা একটা গাইডলাইন হিসেবে দেখাই দিব। আমি পার্সোনালি ভাই বিলিভ করি যে আপনি যখন আসলে কোনো জিনিস নিজে হ্যান্ডস অন করেন, আপনি যখন কোনো একটা জিনিস নিজে শেখার জন্য বারবার প্র্যাকটিস করেন, আপনার লার্নিংটা তখন হচ্ছে গিয়ে বেটার হয়। তো আমরা আসলে আপনাদের সেই কন্টেন্ট গুলো দিব, আর যেহেতু আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর আছে, আপনারা যখনই কোনো জায়গার মধ্যে গিয়ে আটকে যাবেন, সেটা হচ্ছে গিয়ে সলভ করার জন্য আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর থাকবেন। আচ্ছা ভাই, প্রিভিয়াস কোশ্চেনটা আমি করছিলাম তো, জিনিসটা হচ্ছে এরকম, মানে আপনারা কি সাপোজ হচ্ছে কি একটা যে আমাদের প্রজেক্ট দেখাবেন, হ্যাঁ, ওটা কি আমরা হোস্ট করে দেন, ওটা ইউজ করার মতো, যেটা একটু যেটা বলছেন এমএলএস কোর্সটা, জি ওরকম কিছু কি হবে কিনা? সরি সরি ভাই, মিস্টেক কোশ্চেন, ক্যান রিপিট দ্যাট अगेन, বা লাস্ট পার্টটা যে এমএল অফিসের কি পার্টটা দিতেছিলেন ভাই? মানে এই জিনিসটা হচ্ছে আপনার কোর্সে আমরা হচ্ছে একটা সাপোজ একটা প্রজেক্ট করলাম, ছোটখাটো একটা প্রজেক্ট, জাস্ট প্রেডিকশন, ওই জি জিনিসটা কিভাবে জাস্ট হোস্টিং করে দেন হচ্ছে, ওটা আমরা রিয়েল লাইফে ইউজ করতে পারি, মানে জাস্ট একটা সিনারি হিসাবে আর কি, এমন কিছু কি মানে আমরা এক্সপেক্ট করতে পারি? জি ভাইয়া, মানে যেমন হচ্ছে আমার সাইডে যে একটা কাজ আছে ওসিআর এর উপর, আপনি কিভাবে আসলে নিজের একটা ওসিআর ডেভেলপ করে সেটা ডিপ্লয় করতে পারেন, এন্ড সেখানে হচ্ছে মানুষজন যদি আসলে হচ্ছে গিয়ে ইউজ করা শুরু করে সেটা কেমন রেসপন্স দিবে, এই পার্টগুলো আমরা দেখাবো হবে আমার সাইডে লিস্ট। আচ্ছা আচ্ছা, আহ, একটু ইয়া করি যে দারাজ আমরা যেগুলো দেখি, যে সাপোজ হচ্ছে ওদের ইমেজ প্রসেসিংটা যেটা মানে খুবই ফাস্ট, হুম তো হুম এগুলা কি আছে আপনার এই যে এই এই আমরা কি এইভাবে আপনার কোর্স যেটাতে ওটাতে কি ইয়া করব, মানে জানতে বুঝছি। পারবো এই অপটিমাইজেশন যে পার্টটা ভাইয়া দেখেন, মানে যেগুলো ফাস্ট হয়, মানে কম্পিউটার ভিশনের যে প্রোডাক্ট গুলো, সেখানে তো আপনার হচ্ছে বেশ ভালো পাওয়ারফুল সার্ভার লাগে। আমরা তো ভাইয়া যেহেতু ফ্রি সার্ভার গুলোতে দেখাবো, ফ্রি সার্ভারে আই ডোন্ট থিঙ্ক হচ্ছে গিয়ে স্পিড আপ করার জন্য ভার্টিক্যাল বা হরাইজন্টাল স্কেনিং পার্ট গুলোতে আমাদের তখন পেমেন্ট করে করতে হবে। তো আমরা হয়তো বা ভাইয়া যারা হচ্ছে গিয়ে বেশ হচ্ছে অ্যাডভান্স হচ্ছে ইউজার থাকবে তাদের জন্য উই উইল শো দেম দ্য ওয়ে, এন্ড হচ্ছে গিয়ে ইফ দে আর ফেসিং ট্রাবল, তখন হয়তো ভাইয়া ওয়ান টু ওয়ান যে কানেক্ট গুলোতে আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর দেখিয়ে দিবে যে কিভাবে করে আসলে আপনি স্পিড আপটা করতে পারেন। বাট হাউএভার ফর দা হচ্ছে গিয়ে অল দ্য আদার পিপল যারা হয়তো ভাই একটু নন টেকনিক্যাল বা জাস্ট মাত্র হচ্ছে মেশিন লার্নিং ওয়ান টু ওয়ান 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 করছে, তাদের জন্য আসলে ভাইয়া জাস্ট হচ্ছে মডেলের ছবিটাকে আপনি আপলোড করলে সেটা আপনার বেটার প্রেডিকশন দিচ্ছে বা ঠিকঠাক মতো কাজ করছে নাকি সে পার্টটাই দেখানো হবে। সো ডিপ্লয়মেন্ট পার্টটা ভাই কভার করা হবে। বুঝতে পারছি ভাইয়া, ধন্যবাদ। আমি জানতে চাচ্ছিলাম যে আমরা টোটালি কতগুলো প্রজেক্ট করব এই কোর্সটাতে? ভাইয়া লাস্ট টাইম উই ডিসকাসড এন্ড চেক, আই থিঙ্ক 7 থেকে 8 অ্যাট লিস্ট আপনার হচ্ছে গিয়ে মেজর প্রজেক্ট হিসেবে থাকবে। আর হচ্ছে গিয়ে দেয়ার উইল বি সাম হোমওয়ার্কস দ্যাট আই উইল বি গিভিং ইন মাই পার্ট,
যেটা আসলে আপনি মাইক্রো প্রজেক্ট হিসেবেও ইউ উইল বি এবল টু ডু ইট। এগেইন ভাই হচ্ছে গিয়ে আমরা যে জায়গাটাতে ফোকাস করবো যে আপনার আসলে লার্নিং এর জন্য যেন হচ্ছে একটা গাইড পাথ থাকে, এবং সে আপনার ক্যারিয়ার পাথের জন্য আপনি সেটা যেন হচ্ছে গিয়ে শেয়ার করতে পারেন ফর হচ্ছে গিয়ে ফিউচার রিক্রুটার্স। আর এই হোমওয়ার্ক গুলো কমপ্লিট করলে আর প্রজেক্ট গুলো কমপ্লিট করলে কি কিছু অনেকটা কনফিডেন্ট পাওয়া যাবে এবং জব সেক্টরে যাওয়ার জন্য নিজেকে মানে ওপেন আপ করা যাবে এরকম কিছু? হ্যাঁ, অফকোর্স হ্যাঁ, মানে ধরেন হচ্ছে গিয়ে সিন্স I have been actually fortunate or unfortunate about recruiting for my company. So আমি ভাই যে টাইপের হচ্ছে ধরুন হচ্ছে গিয়ে স্কিল সেট গুলো সিভিতে দেখি নর্মালি, আমি সেই টাইপের কিছু স্কিল সেট হচ্ছে আমার স্টুডেন্টদেরকে হচ্ছে ডেভেলপ করার জন্য হেল্প করবো, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ভাই ধরেন অফকোর্স ডিফারেন্ট ডিফারেন্ট আপনার হচ্ছে গিয়ে জব হচ্ছে গিয়ে ডিসক্রিপশন আস্ক ফর ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপার্টিজ। তো সেই পার্সপেক্টিভ থেকে ভাই ইটস রিয়েলি ডিফিকাল্ট যে আপনি আসলে ওয়ান সাইজ ফিটস অল টাইপের হচ্ছে গিয়ে স্কিল ডেভেলপ করা। বাট হাউ এভার মানে অলওয়েজ কিন্তু আপনাকে স্ক্র্যাচ থেকে মডেল ডেভেলপ করতে হবে না। একটা মডেল আপনার হচ্ছে গিয়ে অনলাইনে আছে, আপনি সেটাকে আসলে কিভাবে করে আপনার হচ্ছে ইউজ কেসের জন্য আবার হচ্ছে গিয়ে রিডিপ্লয় করতে পারেন, সেটাও কিন্তু একটা বেশ বড় সড়ো স্কিল হ্যাঁ আপনি যখন জব ফিল্ড আপনি চিন্তা করেন। তো আমরা আসলে ভাই সেই পার্টগুলো আমরা শিখাবো ওই জায়গার মধ্যে, যে একটা হয়তো বা ধরেন এক্সিস্টিং মডেল গুলাকে প্রিট্রেন মডেল গুলোকে আপনার হচ্ছে আপনার জন্য ইউজ করা, এবং সেটা দিয়ে আসলে কিভাবে কাজ চালায় নেওয়া যায়। আপনাকে অলওয়েজ সবকিছু তো স্ক্র্যাচ থেকে যে ট্রেন করতে হবে এমন না। তো সেই পার্টগুলো আমরা আসলে দিব। জি, থ্যাংক ইউ সো মাচ। রবিন হুড একটা কোয়েশ্চেন করছিলেন যে এর মধ্যে যে এই স্টার্টিং এ কেমন জব পজিশনের স্যালারি এক্সপেক্ট করা যেতে পারে। হ্যাঁ, আমরা হচ্ছে একদম প্রথম দিকে একটা মাস্টার ক্লাস নিয়েছিলাম, সেখানে আসলে জব পজিশন এন্ড স্যালারির জন্য হচ্ছে বেসিকলি ভাইয়া ভ্যারাই করে ভাইয়া, বাট হচ্ছে কি স্পেশালিস্ট এন্ড এক্সপার্টিস রোল। তো ধরেন হচ্ছে আপনার 50 থেকে 100 কে এই টাইপের হচ্ছে রেঞ্জে থাকে। বাট এগেন ভাইয়া সেটা এক্সপার্টিস আপনার হচ্ছে গিয়ে ডিমান্ড এন্ড হচ্ছে গিয়ে আপনার যে জব পোস্টার তাদের হচ্ছে গিয়ে বাজেটের উপর ডিপেন্ড করে। আর আই থিঙ্ক আমাদের হচ্ছে গিয়ে কিছু সার্টেন সার্ভিসেস আছে যারা আসলে বিদেশ যাওয়ার ক্ষেত্রে হচ্ছে গিয়ে হেল্প করতে পারবে নাকি, প্রবাবলি যখন হচ্ছে আপনি আমাদের যদি কোনো হচ্ছে গিয়ে টিমের সাথে কানেক্ট করেন দে উইল বি এবল টু গাইড ইউ বেটার অন দ্যাট কোশ্চেন। আই থিঙ্ক অন দ্য ইন্টারেস্ট অফ টাইম আমি আর লাস্ট একটা কোশ্চেন নিব। এনি আদার কোশ্চেন? একটা কোশ্চেন ছিল আমার। জি নীরব হ্যাঁ। সেটা হচ্ছে, আমার যদি আগে থেকে কোনো ধরনের বেসিক না থাকে এটাতে, মানে এটার জন্য কি আমার প্রাইমারি লেভেল থেকে শুরু করা হবে নাকি আমার ইন্টারমিডিয়েট লেভেল থেকে? ও ভাই, আমরা আসলে এই কোর্সটাকে বিগিনার ফ্রেন্ডলি হিসেবে স্টার্ট করছি, সিন্স ইটস অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট অফ ইটস কাইন্ড দ্য ক্যারিয়ার পাথ ফর ইন্টারেক্টিভ কেয়ারস এন্ড আল। তো আমরা ভাই স্টার্ট করবো আপনার বিগিনার থেকে স্টার্ট করা, দেন বিগিনার থেকে আমরা আস্তে আস্তে ইন্টারমিডিয়েট দিকে যাবো হ্যাঁ। এন্ড পরবর্তীতে আমরা যদি দেখি স্টুডেন্টদের হচ্ছে গিয়ে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট আছে, এন্ড স্টুডেন্ট হচ্ছে অনেক বেশি হচ্ছে আপনার ইন্টারেস্টেড টু হচ্ছে এক্সপ্লোর নিউ স্টাফ, আমরা তখন হচ্ছে ইন্টারমিডিয়েট থেকে অ্যাডভান্স দিকে ফিউচার দিকে যাবো। ওকে ওকে। আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে আমার ফিল্ড হচ্ছে এগ্রিকালচার, আমি ক্লাইমেট নিয়ে পড়াশোনা করছি, ক্লাইমেট এগ্রিকালচার নিয়ে। তো মানে আসলে আমি এখানে কেমন অ্যাপ্লাই করতে পারবো, বা আমার আসলে আমার জন্য কতটুকু হেল্পফুল হবে? আমি এই রিলেটেড ওকে, আসলে নলেজ ভাই গুলো আপনার খুব কথাটা একটু কম। কেটে আসছিল, কোথা থেকে পড়াশোনা করছিলেন, ক্যান ইউ রিপিট এগেইন কাইন্ডলি? জি, আমি আমি পড়াশোনা করতে হচ্ছে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার নিয়ে, আমার ব্যাকগ্রাউন্ড এগ্রিকালচার। তো আমি আচ্ছা। আসলে আমার আমার ফিল্ডে মেশিন লার্নিং বা এই নিয়ে আসলে পড়াশোনা তেমন কেউ করে না, বা মানে এই মানে বাংলাদেশ পার্সপেক্টিভে আর কি। তো মানে আসলে এইরকম তেমনটা পাইও নাই। তো আমি বলতেছি আসলে আমার জন্য এটা কতটুকু হেল্পফুল হবে। আমার আসলে মেশিন লার্নিং নিয়ে একটা বুঝতে নিয়ে পেরেছি। ফিউচার তো প্ল্যান ভাইয়া রয়েছে। আমরা আসলে যখন ভাইয়া এই কোর্সটাকে ডিজাইন করছিলাম, আমরা আসলে এটাই প্রথম মাথায় রাখছিলাম যে আমার যারা ইউজাররা থাকবে তারা কেউ যদি রিমোট জব করতে চায়, রিমোট জব করার জন্য হচ্ছে কি কি টাইপের স্কিলস তো দরকার। তো রিমোট জবের ক্ষেত্রে কিন্তু ভাই আসলে যখন হচ্ছে আপনি দেখেন ইউর কমিউনিকেটিং উইথ রিক্রুটার, ইউর অ্যাকচুয়ালি রিক্রুটিং থ্রু ইউর কমিউনিকেটিং থ্রু ইউর সিভি, ইউর পোর্টফোলিও এন্ড দ্য প্রজেক্টস। তো আপনি যদি ভাই ঠিকঠাক মতো প্রজেক্ট গুলো করেন, আপনি যদি হচ্ছে আপনার পোর্টফোলিও ঠিক মতো ডেভেলপ করেন, এন্ড হচ্ছে গিয়ে আমাদের যে ইন্টারভিউ রেডি বিভিন্ন হচ্ছে কোর্স গুলো আছে সেগুলো ঠিক মতো আপনি পার্টিসিপেট করেন, আই বিলিভ হচ্ছে কি আপনার জব পাওয়ার জন্য কোনো ডিফিকাল্টি হবে না, নাম্বার ওয়ান। আর ক্লাইমেটের ওয়াজ ইউর সাবজেক্ট ক্লাইমেট ভাইয়া? আমি সাবজেক্টের নাম একটু মিস করছি বারবার, সরি। ইয়েস ইয়েস, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার, হ্যাঁ। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার যদি পার্টটা দেখেন তাহলে হচ্ছে কি পরবর্তীতে আপনার হচ্ছে ধরেন সয়েলের যে পার্টটা, ফর এক্সাম্পল এনপিকে অ্যানালাইসিস, এনপিকে অ্যানালাইসিস আপনার কিভাবে করে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে আপনার রিজিয়নের এনপিকে এর হচ্ছে গিয়ে ভ্যালুজ এর জন্য আপনার হচ্ছে গিয়ে ক্রপের গ্রোথ কেমন হচ্ছে, আপনি যদি সেটা কোনো একটা মডেল ক্রিয়েট করতে চান তাহলে হচ্ছে কিন্তু আইওটির সাথে এআই মিলে
আপনার হচ্ছে গিয়ে ইটস এ ভেরি বিগ রিসার্চ অপরচুনিটি কিন্তু। অ্যান্ড অলসো হচ্ছে আপনার আপনার ইল্ড বাড়ানোর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট আপনার রিসার্চ ইনস্টিটিউট যে কাজগুলো করে তারা কিন্তু আসলে এখানে প্রেডিকশন মডেলগুলো দিয়ে কাজ করে, রাইট? অ্যান্ড হচ্ছে গিয়ে দেয়ার ইজ হচ্ছে সামথিং কলড গুগল ডিপ মাইন্ড, যারা আসলে প্রোটিন ফোল্ডিং নিয়ে কাজ করছে। সো ধরেন আপনারা যেহেতু হচ্ছে গিয়ে ক্লাইমেট হচ্ছে গিয়ে এন্ড হচ্ছে গিয়ে এগ্রি নিয়ে কাজ করতেছেন, সেখানে ডিফারেন্ট ডিফারেন্ট যে ফার্টিলাইজার গুলো আছে সেগুলো কিভাবে করে প্ল্যান্টের গ্রোথে হেল্প করতেছে, দ্যাটস অলসো হচ্ছে গিয়ে ভেরি বিগ হচ্ছে গিয়ে রিসার্চ অপরচুনিটি as well. So yeah, there are different avenues there if you want to explore. ওকে ওকে, থ্যাংক ইউ লট ভাই। All right, I think that was all for today. And if you guys have any other question, please feel free to ask those into chat box. Probably we will get back to you after the session through emails. Shiva, over to you. Thank you so much, sir, for this wonderful session. I hope it has been helpful for all of our participants as well, as since it was a very insightful session. তো আমি যদি আরেকটু আমাদের কোর্স নিয়ে আবার বলি, আমাদের ডাটা সায়েন্স মেশিন লার্নিং ক্যারিয়ার পাথ উইচ স্টার্টস এট 6,000 টাকা, এবং আমাদের কারেন্টলি একটা কুপন কোডও চলছে NY30। আপনারা যদি আমাদের ওয়েবসাইটে গিয়ে কুপন কোডটা ইউজ করেন তাহলে এই 6,000 টাকার উপর আপনারা আরো 30%-এর উপর ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবং তাছাড়াও আমাদের কুপন কোড চলতেই থাকে। তা আপনাদের আর কোনো ডিটেলস প্রয়োজন হলে আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনারা যদি ইনবক্স করেন তাহলে আপনাদেরকে আমাদের রিপ্রেজেন্টেটিভ ডেফিনেটলি হেল্প করবে। এবং আমাদের কোর্সে আপনারা পাচ্ছেন অলমোস্ট 150 প্লাস প্রি রেকর্ডেড ভিডিওস, 60 প্লাস উপরে লাইভ ক্লাসেস, 24 প্লাস কনসেপচুয়াল ক্লাসেস, এবং আমাদের সাপোর্ট সেশন, আমাদের ডেইলি টুয়াইস টেকনিক্যাল সাপোর্ট সেশন হয়, এবং আমাদের আরো জব প্লেসমেন্ট সাপোর্ট সেশনও হয় দিনে 2বার করে, এটা হচ্ছে 4টা থেকে 4টা এবং রাতে 9টা। এবং তাছাড়াও আপনাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর টু সাপোর্ট সেশন গুলো নিয়ে থাকবেনই, যেখানে আপনারা আপনাদের প্রবলেমের সলিউশনস গুলো দিতে পারবেন। আমি আজকের ওয়েবিনারের রেকর্ডিং এর জন্য একটা গুগল ফর্ম দিয়ে দিয়েছি, আপনারা ফর্মটা ফিল আপ করলে আমাদের ওয়েবিনারের রেকর্ডিংটাও পেয়ে যাবেন। তাছাড়া সব ডিটেলস আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, ডু চেক দ্যাট আউট। এবং আর কোনো কোয়েশ্চেন্স থাকলে বা আর কোনো ডিটেলস জানতে হলেও আপনারা আমাদের কোর্সের আউটলাইনটাই ওখানে আমাদের ডিটেলসে পেয়ে যাবেন। এবং তাছাড়া আমাদের ফেসবুকে মেসেঞ্জারে অলওয়েজ ওপেন ফর অল অফ ইউ, আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে আপনারা ওখানে আস্ক করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার পারমিশন থাকলে আই থিঙ্ক উই ক্যান এন্ড ফর টুডে। Yep. Thanks everyone for joining. If you have any other question further, we can actually connect later on. আই আর কারো কোনো কোয়েশ্চেন্স আই ডোন্ট থিঙ্ক আছে, সো আই থিঙ্ক দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস, এন্ড আরফিয়া থ্যাংকস টু ইউ অ্যাজ ওয়েল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ও শিওর শিওর ভাইয়া, আপনার শুভ ভাইয়া, আই থিঙ্ক আপনি আপনার কোয়েশ্চেন করতে পারেন। শিফা, আই গেস উনি করবে না, উই ক্যান এন্ড দ্য সেশন। থ্যাংক ইউ সো